হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। আমার পিসিবিবাসী কেমন আছো? আশা করি ভালো আছো। সো আলহামদুলিল্লাহ, সব যদি ঠিকঠাক থাকে, আমরা আজকে তোমাদের জন্য নবম অধ্যায় কেমিস্ট্রি ৯ শুরু করতে চাচ্ছি। কেন কেমিস্ট্রি ৯ শুরু করতে যাচ্ছি? কারণ হলো বায়োলজি ১২ অধ্যায়টার আমি যেই মেটেরিয়ালগুলো দিয়েছি তোমাদেরকে, ৪টা ক্লাস হয়েছে এবং বায়োলজি ১২-র উপর যে পরীক্ষা, তার উপর বেস করে যদি তোমরা আমাকে বলো যে স্যার হ্যাঁ আমরা হচ্ছে 100% শিহাব যুক্ত হয়েছিস, হ্যাঁ 100% ওকে, কোনো সমস্যা নেই, তাহলে আই উড বি সো মাচ হ্যাপি। আর যদি বলো সমস্যা আছে বা তোমাদের পার্সোনাল স্টাডি কেমন ছিল বা কেমন তোমরা বাসায় পড়ো, এটা তো আমি জানি না, তারপরে আমার জায়গা থেকে একটা কথা থাকবে যে তোমরা এমনভাবে পড়বা যেন তোমাদের পড়াটা কোনো গ্যাপ না থাকে। আর পিসিবিতে আমরা 40টা অধ্যায় পড়বো, তো তো এই যে 40টা অধ্যায়ের মধ্যে কেমিস্ট্রিতে আছে 12টা অধ্যায়। কেমিস্ট্রিতে 12টা অধ্যায় আছে। তো কেমিস্ট্রিতে 12টা অধ্যায়ের সাথে বায়োলজির 14টা অধ্যায়, এই হচ্ছে মোট 26টা চ্যাপ্টার। এই 26টা চ্যাপ্টারের ইনস অ্যান্ড আউট আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টায় আছি। তারপর মৃদুল স্যার ফিজিক্সের দায়িত্বটা যেহেতু উনি নিয়েছে, তোমরা জানো যে ফিজিক্সে একটা নির্দিষ্ট গতিতে উনি আগাচ্ছে। এরপরেও যদি আমার কোনো হেল্প লাগে, আই উইল বি সো মাচ হ্যাপি টু হেল্প ইউ। আর যদি না লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন তোমরা আমাকে বলো যে তোমাদের কি অবস্থা, লেখাপড়ার সিচুয়েশন কি? আমি ভালো আছি রে। ফিজিক্স প্রথম অধ্যায়ের এমসিকিউ ক্লাসের পিডিএফটা বাকি আছে। আচ্ছা, এটা দেখতে হবে যে কোন পিসিতে আছে। এটা অবশ্যই রেকর্ডেড থাকার কথা, দেন আমরা দিব ইনশাল্লাহ। ঠিক আছে সৈকত, আমি ভালো আছি রে। আর বিবেক আসছিস। আর তোমরা যারা আছো একটু আমাকে বলো যে তোমাদের সবার শরীর মন ভালো আছে কিনা। নুহা যুক্ত হয়েছিস। তোমরা জানো যে আমরা আজকে কেমিস্ট্রি নবম অধ্যায়টা কেন ধরেছি, কারণ তোমাদের সামনে হচ্ছে প্রি টেস্ট। তাহলে আমাদের টার্গেট হচ্ছে প্রি টেস্ট, কিন্তু ঘটনা হচ্ছে মানে আমাদের তো প্রি টেস্টের মধ্যে আমাদের কোর্স শেষ হওয়ার কথা না। আমাদের কোর্স তো 8 মাস ব্যাপী। তো এই 8 মাসের লম্বা কোর্স, তখন আগে যে অধ্যায়গুলো শেষ করা উচিত সেগুলো শেষ করব, পরে হচ্ছে বাকিগুলোতে যাব। তাহলে টার্গেট যেহেতু আমার প্রি টেস্ট, তোমাদের প্রি টেস্টে যেই পরীক্ষাগুলা হবে, সবগুলোই পরীক্ষা হবে, এইটার কিছু কিছু হয়তো অধ্যায় তোমাদেরকে দেওয়া আছে। তো সেই অধ্যায়ের উপর যতটা চ্যাপ্টার পড়লে তোমাদের প্রি টেস্টটা ভালো হবে, আমাকে সেই জায়গাটা আগে ফোকাস করতে হবে। তো আমি কেমিস্ট্রি 9টা একটু পড়াবো, এরপর তোমাদের যেটা আছে সেটা আমি পড়াবো। হাবিবুর রহমান শান্ত, কাল অফিসে আসছো? ঠিক আছে, আসবা ইনশাল্লাহ। আমি ভালো আছি। বিজিএস পিডিএফ পাস নেই কোনটা রে? আমি ভালো আছি। সো তোমরা যারা সবসময় ক্লাস করো, রেগুলার যারা ক্লাস করো, তারা একটু এখনো আসে নাই, সবাই একটু অপেক্ষা করি। তাকোয়া, তাহলে কেমিস্ট্রি 9 শুরু করবো না? তুই রেডি? তুই রেডি মানে আমিও রেডি। আর সুচিত্রা আইডি থেকে এখন যেই এখন যেই মানে সিচুয়েশন, যেই উত্তাপ, মানে আবহাওয়া যে খারাপ, এত খারাপ, তার মধ্যে ঢাকার বাইরে কারেন্ট এত যায়, তোরা আল্লাহর ওয়াস্তে হ্যাঁ একটু নিজেদের খেয়াল নিস। কেমনে খেয়াল নিবি? প্রথম কথা হচ্ছে যে এখন তো ঘামে যাচ্ছে, ঘামাচি হওয়ার একটা ব্যাপার থাকে, একটু পাউডার ব্যবহার করিস যেন ঘামাচিটা না হয়। 2 হচ্ছে ফ্রিজ থেকে বাইর করে ঠুস করে ঠান্ডা পানিটা খেয়ে ফেলিস না। আর 3 হচ্ছে অধিক রাত জাগিস না, চেষ্টা করবি যেন দ্রুত এই মানে আর্লি টু বেড আর্লি টু রাইজ করা যায় কিনা, এটা হচ্ছে চেষ্টা করিস। প্রীতম যুক্ত হয়েছিস। দেব সাহা, ফিজিক্স চ্যাপ্টার 9 আছে প্রি টেস্টে। তাহলে আমি মৃদুল স্যারকে কি এখন চ্যাপ্টার 9-এর কথা বলবো? তুই এক কাজ কর, মৃদুল স্যার সম্ভবত হচ্ছে সিরিয়াল ব্রেক করবে না, কারণ উনি গতি পড়াচ্ছে, গতির পরে বল পড়াবে, বলের পরে কাজক্ষমতা শক্তি পড়াবে, তারপর পদার্থের অবস্থা ও চাপে যাবে। তো এই ধারাবাহিকতা উনি ব্রেক করবে না। তুই বেটার হয়, আমার ইউটিউবের ভিডিও আছে, আলোর প্রতিসরণ ফাহাদ স্যার লিখে একটু সার্চ দিবি, দিয়ে যে পরিমাণ কন্টেন্ট আছে এটা নিয়ে একটু স্টাডি কর।
আর রিমা, তুই আমার ওই ভিডিওটা দেখ। আব্দুল্লাহ, আমি ভালো আছি। রিমা, ওই যে দেখ, আমি তোদেরকে ওই যে একটা ভিডিও দিলাম না, ওই যে আমার অফিসে বসে যে তোদেরকে কিছু কথা বলেছিলাম, এবং আমি বলেছিলাম সেখানে 2টা লিঙ্ক দিব। আমি 3টা লিঙ্ক দিছি। একটা হচ্ছে সিকিউ, একটা এমসিকিউ, আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া আর জিনতাত্ত্বিক ব্যাখ্যা। ওই সিকিউর ভিডিওটা একটু দেখ, আমি হোয়াইট বোর্ডে পড়াইছি। আমার মনে হয় এই চ্যাপ্টারের কিছু বাদ থাকবে না। আর রেডি? তোরা রেডি? হ্যাঁ ঝুমকা, এটা আমি জানি খুলনার যা অবস্থা, খুলনার একটু সিরিয়াস অবস্থা। সেখানে হচ্ছে মানে দক্ষিণ সাইডে তো রৌদ্রটা অনেক বেশি। তো তোদের এখানে একটু তোরা সেফ থাকিস, যেহেতু স্কুল কলেজ বন্ধ আছে, তোরা একটু সেফ থাকিস। আর হইল তোদের সাথে একটু এক্সট্রা ক্লাস নেওয়া যায় কিনা, আমি এটা একটু ভাবতেছি। তোদেরকে আমি একটু এক্সট্রা ক্লাস নিব। দরকার হলে কেমিস্ট্রি এবং বায়োলজির প্রি টেস্টের জন্য কি লাগবে তার উপর বেস করে আমি একটা কিছু এক্সট্রা ক্লাস নিব। আর সঙ্গীতা, সঙ্গীতার কি হয়েছে? জেনারেল ম্যাথ কোর্সে নেওয়া হয় না কেন? তুমি কি ফর্ম ঠিকঠাক মতো ফিল আপ করছিলে শোনা? এরকম তো হওয়ার কথা না, এইরকম হওয়ার কথা না। এক সেকেন্ড, তোমার নাম সঙ্গীতা দাস তাই তো? তুমি যদি জেনারেল ম্যাথে যদি সত্যি সত্যি সেন্ড মানি করে থাকো, তাহলে আমি অলমোস্ট একটা নোটিফিকেশন পাঠাইছি, তোমার কাছে একটা নোটিফিকেশন যাওয়ার কথা। আচ্ছা, বিসমিল্লাহ। মডুলাসের কনসেপ্ট বুঝি নাই, আলোর প্রতি স্মরণের। তালহা, মডুলাসের কনসেপ্ট হচ্ছে, একটু দেখ, হঠাৎ করে তুই আলোর প্রতি স্মরণে যাচ্ছিস, যদি হচ্ছে আমার ওইটা টার্গেট না, আমি একটু তোকে জাস্ট তোর উদ্দেশ্যে একটু বলে দিচ্ছি। আলোর প্রতি স্মরণের কিন্তু মডুলাসের কনসেপ্ট না, আলোর প্রতিফলনের কনসেপ্ট। মডুলাসের কনসেপ্টটা হচ্ছে, 1 মিনিট একটু জাস্ট ও বলে দিচ্ছে বলে, এই যে ম্যাগনিফিকেশন মানে এম, এই এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। হ্যাঁ, এটা মাইনাস ভি বাই ইউ। কিন্তু এই এম এর মান মাইনাস প্লাস দুইটাই হইতে পারে। কিন্তু এই মাইনাসটা যখন আমি লেংথের উপর বসাবো, এল আই বাই এল ও, তখন অবশ্যই মডুলাস নিতে হবে। তুই এইটার উপরে আমার ইউটিউবে ভিডিও আছে, খালি লিখবি আলোর প্রতিফলন ফাহাদ স্যার, তখন টাইটেলে দেখবি লেখা আছে যে কখন, টাইটেল, ওই ভিডিওতে টাইটেলে লেখা আছে কখন মডুলাস ব্যবহার করতে হবে। তুই এটা একটু দেখিস, তাহলে এটা হয়ে যাবে, কখন মডুলাস ব্যবহার করতে হবে। ওকে ওকে। অম্লক্ষারক লবণে, না এটা এমনি জাস্ট বলতেছি আর কি। ফিজিক্স চ্যাপ্টার 9-এর সিকিউ এমসিকিউর সলভ স্বাধীন, এটা একটু সময় লাগবে শোনা, এই কোর্সের স্বাভাবিক গতিতে যাব আর কি। আর ফরিদুদ্দিন আইডি থেকে প্রি টেস্টে যেহেতু কেমিস্ট্রি চ্যাপ্টার 3 থেকে 11 আছে, স্বাভাবিক ব্যাপার, তাহলে সবই দিছে, বাকি আর থাকলো কি 1, 2 আর 12। এই 3টা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট না, সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারই। তো কেমিস্ট্রিতে আমরা কি কি কভার করেছি আজকে? 9 হয়ে যাবে, 9, 10, 11, 12, এই 4টা অধ্যায় কভার করছি। সো একটু সময় লাগবে, হ্যাঁ একটু সময় লাগবে। আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায়টার নাম কি? অম্ল ক্ষারক লবণ। একটু ভাব, অম্ল ক্ষারক লবণ এই চ্যাপ্টারটা কেমিস্ট্রির 9ম অধ্যায়, এবং এখান থেকে যেমন সিকিউ আসবে, সেই সিকিউকে ভালো মতো বুঝতে গেলে 3টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারে, হ্যাঁ 3টা। এবং ধ্রুব, সোনিয়া, আমি তো বায়োলজির সৃজনশীল ক্লাসের একটা লিঙ্ক দিছি, বলছিলাম আমি সিকিউ এবং এমসিকিউ দুইটাই দিছি। ঠিক আছে, ফিজিক্স চ্যাপ্টার 9, ঠিক আছে সাজিদ দিব। তুই একটা নিয়ে টেনশন করিস, তুই এটা নিয়ে টেনশন কর আগে। ওকে, রিমা সরকার আইডি থেকে আমি যে একটা ভিডিও দিছি না যে তোদেরকে, ওই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, দেখ আমার আইডি থেকে লিঙ্ক দিছি। আচ্ছা ঠিক আছে, পুলক আলোক আমি বলে দিব। আর যাদের হচ্ছে প্রি টেস্টে ফুল বই আছে, তা আমার তো কিছু করার নাই। ফুল বই থাকলে আমার কোর্স যেখান থেকে আমি শুরু করছি সেই ধারাবাহিকভাবে আমি যাব। এখানে যদিও এখানে বায়োলজি লেখা আছে, অ্যাকচুয়ালি এটা কেমিস্ট্রি হবে। এখানে বায়োলজি লেখা আছে, এই স্লাইডটাতে বায়োলজিটা লেখা আছে, এটা অ্যাকচুয়ালি কেমিস্ট্রি হবে। কিন্তু আমরা
ইয়েতে যাবো আর কি, হ্যাঁ, বায়োলজির কনসেপ্টটা থেকে কেমিস্ট্রিতে যাবো। ওই স্লাইডের এটা একটু মিস্টেক ছিল। ঠিক আছে, বিসমিল্লাহ, শুরু করলাম। দেখ, আমি এখানে টাইটেলে কি লিখছি? অ্যাসিডের গল্প। স্যার বইটা কেমন? বইটা হচ্ছে এমন, নবম অধ্যায়টা কেমিস্ট্রি, নবম অধ্যায়টা হচ্ছে এমন। তো শুরুতে কি আছে? অনেক ফল ফলাদি আছে, অনেক ফল ফলাদি আছে। তো স্যার এই যে অধ্যায়টা, যেটার নাম অ্যাসিড ক্ষারক সমতা, কনসেপ্ট কি? ব্যালেন্স অফ অ্যাসিড বেস। তাহলে স্যার কেমিস্ট্রিতে আমার এই অধ্যায়টা থেকে আমার জীবনে শেখার মতো কি আছে? ইন্টারমিডিয়েটে অনেক কিছু আছে, হ্যাঁ। এবার তোরা ম্যাক্সিমাম সবাই আসছিস, মোটামুটিভাবে 200 জন, 225 জনকে দেখতে পাচ্ছি। তোরা একটু আমার সাথে খাতা কলম নে, একদম 9টা 15 পর্যন্ত কথা বলবি না, হ্যাঁ। 9টা 15 টানা ঠান্ডা মাথায় আমার দিকে একটু তাকায় থাকবি। আমি বোর্ডে যা লিখবো তাই লিখবি, লেখার পরে নোটটা গ্রুপে দিবি। এই কেন? এটা হচ্ছে জাস্ট তুই আমার কথাটা রাখছিস এবং তুই পড়ছিস। সর্বপ্রথম আমি একটু বলি, একটা অ্যাসিড হইতে গেলে, সে ফর এক্সাম্পল আমি বললাম যে এটা হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অথবা তুই বললি H2SO4, সালফিউরিক অ্যাসিড, অথবা তুই বললি H3PO4, ফসফরিক অ্যাসিড। এখন সিম্পলি শুনিস, এখন কিন্তু আমি তোদের কথা শুনবো না, আমি একটু বলতে থাকবো, তোদের কথা আমি শুনবো না। আশিকা খাতা কলম নিছিস? সিয়াম নিছিস? ঝুমকা নিছিস? বিবেক, অতল মজুমদার আইডি থেকে, তুমি তো মনে হয় আজকে যুক্ত হয়েছে, হ্যাঁ। একটু, হ্যাঁ, তুমি আগে আমার কমেন্ট পড়েন, কথাটা বলার আগে আর একটু ভাবো, হ্যাঁ, একটু দেখো। তুমি এখন পড়া শুরু করো, একেবারে 9টা 15-র পরে তোমার কমেন্ট পড়বো। ওকে, হ্যাঁ, শুরু। HCl, HCl থেকে আমি যদি অ্যাসিডটাকে চিন্তা করি, তাহলে এইটা হচ্ছে H প্লাস আর Cl মাইনাসে রূপান্তরিত হইতে পারে। তাহলে অ্যাসিড হচ্ছে সে যার এই হাইড্রোজেনটা এক বা একাধিক হাইড্রোজেন আছে। এই যে H2SO4, আমি যদি ওকে বিশ্লেষণ করতে পারি তাহলে এটা 2H প্লাস হবে, আর H3PO4কে যদি আমি করি তাহলে এইটা কি এইরকম হবে। তার মানে এটা যে অ্যাসিড, इसका मतलब होता है এইখানে এইখানে এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন এক বা একাধিক কি আছে? হাইড্রোজেন আছে। এইটা হচ্ছে প্রমাণ। চন্দ্রকান্ত দাস, কি বলো? আগের সব ক্লাস ফিচার্ড অপশনে দেওয়া আছে, আগের সব ক্লাস ফিচার্ডে দেওয়া আছে। তারিন যুক্ত হয়েছিস, থ্যাংক ইউ। শান্ত দ্বারা আমি নোট দেখি, অগোছালো স্বপ্ন আইডি দেখে আমি নোট দেখি। সুচরিতা দেখ, দেখ এবার। তাহলে এখানে কি আছে? প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। এখন এই হাইড্রোজেনটাকে আমি যদি চেঞ্জ করে দেই, তাহলে দেখ HCl এর জায়গায় হাইড্রোজেনটাকে যদি আমি কোনো ধাতু দ্বারা চেঞ্জ করি, ধর যে সোডিয়াম অথবা ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম দিয়ে চেঞ্জ করি, তাহলে কি হবে? আইদার এইটা সোডিয়াম ক্লোরাইড হবে অথবা ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে। তাহলে কিসে পরিণত হচ্ছে? লবণে। এই হচ্ছে লবণ। তার মানে কি? অ্যাসিডের সংজ্ঞায় আমি কি বলতে পারি? আর সবচেয়ে দামি যে জিনিসটা সেটা আমি জানি যে এইটা হচ্ছে আমার প্রথম বৈশিষ্ট্য, এইটা হচ্ছে আমার দ্বিতীয় বৈশিষ্ট্য, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমি ছোটবেলা থেকে এটা শিখেছি যে অ্যাসিড এইটার সাথে যদি বেস মানে ক্ষারকে দেওয়া হয় তাহলে এরা বিক্রিয়া করে দুইটা সাধারণ জিনিস বানাবে, এক হচ্ছে লবণ আর এক হচ্ছে পানি। অ্যাসিড প্লাস ক্ষারক হচ্ছে লবণ প্লাস পানি। তাহলে আমি স্বাভাবিকভাবে বলতে পারি যে এই হচ্ছে অম্ল, অ্যাসিড মানে অম্ল, বেস মানে হচ্ছে ক্ষারক। আজকের ক্লাসটা কিন্তু অনেক সোজা হবে এবং অনেক ইন্টারেস্টিং জিনিস তোদের পড়াবো, মানে চিন্তাই করতে পারিস না এমন কিছু আসতেছে। তাহলে এই হচ্ছে লবণ, এই হচ্ছে সল্ট, আর এই হচ্ছে পানি। আরেকটা কথা, তোদের রানিং সিলেবাসের সাথে আমার সিলেবাস নাও মিলতে পারে।
এখন মনে কর তুই মনে করতেছিস তোর তৃতীয় অধ্যায়টা ইম্পর্টেন্ট, কিন্তু আমি 9 অধ্যায় পড়াচ্ছি, আমি তো একটা ধারাবাহিক গতিতে আগায় যাব, হ্যাঁ, আমার এটা বাধা দিস না। হ্যাঁ, তোর এই মুহূর্তে যেটা লাগবে সেটা অনলাইন ব্যাচে সবসময় সুইটেবল নাও হইতে পারে। তো আমি যেইটা পড়াবো সেটা রানিং পড়ে যাবি, আর যেই জিনিসটা লাগবে মানে আমি এখন পড়াইতে পারছি না, এটা ইউটিউব থেকে দেখে নিবি। ইউটিউবে গিয়ে ওই টপিকটা লেখা ফাহাদ স্যার লেখাটা সার্চ দিবি, আশা করি তোর প্রবলেমটা সলভ হবে। ওকে, ডান ডান, ঠিক আছে। সো তোদের সিলেবাসের সাথে না মিললেও তোরা টেনশন করিস না, একটা নয়, আমাদের তো এসএসসি পরীক্ষার সামনে, এটা মিলতেই হবে। তাহলে এই হচ্ছে আমার 3 নাম্বার ক্যারেক্টার। তাহলে একটা অ্যাসিড হইতে গেলে সর্বপ্রথম আমার লাগবে হচ্ছে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, এটা হচ্ছে কনসেপ্ট। 2 হচ্ছে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। 2 হচ্ছে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে ধাতু দ্বারা প্রতিস্থাপন করা যায়। এই প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে কি দ্বারা এক্সচেঞ্জ করা যায়? ধাতু দ্বারা। এই যে ধাতু, তো ধাতু দ্বারা এক্সচেঞ্জ করলে কিসে পরিণত হবে রে? লবণে পরিণত হবে। কিসে? লবণে। এটা হচ্ছে 2 নাম্বার ক্যারেক্টার। আর 3 নাম্বার ক্যারেক্টার হচ্ছে যে অ্যাসিডের সাথে ক্ষারককে যুক্ত করলে আজীবন লবণ আর পানি উৎপন্ন হবে। তাহলে সংজ্ঞাটা কি বললাম? অম্ল। অ্যাসিডের সংজ্ঞা হচ্ছে যে সকল যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকবে এবং সেই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা রূপান্তরিত হয়ে পরিবর্তিত হয়ে কি উৎপন্ন করে? লবণ উৎপন্ন করে, এবং যা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে। এবার বল পারবে কিনা? ঠিক আছে ইশতিয়াক, এমন কি করছিস যেখানে যে তোরে চিনবে? খাইছে রে আরিজিৎ সাহা। অবশ্যই ব্রনস্টেন লাউরি তত্ত্ব আছে, আরহেনিয়াস তত্ত্ব আছে। তবে আরহেনিয়াস তত্ত্বটা কখন? আরহেনিয়াস তত্ত্বটা ইন্টারমিডিয়েটে উঠলে লাগবে, আরহেনিয়াস রুলস লাগবে, হ্যাঁ, এখন না। আমরা যেহেতু এসএসসি তে আসি, আমরা আই গেস এটাকে আমরা এসএসসি সিলেবাসটাতে থাকার চেষ্টা করি। হ্যাঁ শোনা, ওকে। এইবার আয় এখন ঠান্ডা মাথায় শোন, তোদের বইয়ে খুব ভালোভাবে সবকিছু লেখা নাই, ঠান্ডাভাবে শোন। অ্যাসিডের প্রকারভেদ। এখন আমি যেভাবে পড়াই ঠিক সেভাবে যাবি। এই যে এখানে একটা কথা লেখা আছে না, অ্যাসিড নিয়ে কথাবার্তা। আচ্ছা, এই যে দেখ, এখানে একটা শব্দ ব্যবহার করা আছে, তীব্র অ্যাসিড। কি অ্যাসিড? তীব্র অ্যাসিড। আরেকটা হচ্ছে মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড। শব্দটা একটু বুঝিস, তীব্র আর মৃদু, বিষয়টা কেমন? তাহলে কিসের ভিত্তিতে? সক্রিয়তার ভিত্তিতে। আমার সাথে সাথে লেখ, হ্যাঁ, আমার সাথে সাথে লেখ, সক্রিয়তার ভিত্তিতে। তাহলে সক্রিয়তার ভিত্তিতে কয় রকম? 2 রকম। কি কি? এক, তীব্র অ্যাসিড। আরেকটা হচ্ছে মৃদু অ্যাসিড, মৃদু বা দুর্বল অ্যাসিড। মৃদু বা দুর্বল অ্যাসিড। এখানে একটা শব্দ লেখা আছে, এই যে মৃদু অ্যাসিড আর দুর্বল অ্যাসিড আছে না লেখা? দেখ, ওকে শোনা, পারবি? এই হাসিবুল হাসান শান্ত, ডিপ্রেশনে কেন থাকা লাগবে? 25 দিন আছে পরীক্ষার, পড়বি, ডিপ্রেশন কিসের? তোরে কি প্রি টেস্ট পরীক্ষার মধ্যে তোর জীবনযাপন নির্ভর করতেছে? প্রি টেস্টের পরে টেস্ট আছে, টেস্টের পরেও টাইম আছে, সেই টাইমে পড়া যাবে, কোনো সমস্যা নাই।
বায়োলজি চ্যাপ্টার 12 এর লিডার বোর্ড কালকে পাবি, অবশ্যই বিবেক কালকে পাবি। এইবার আয়, ওকে। তাহলে এইখানে কি দেখলি, তীব্র অ্যাসিড। তাহলে তীব্র অ্যাসিডের সংজ্ঞায় কি লিখবি বলতো? হ্যাঁ, কি হয়, 100% বিয়োজিত হয়। যেই অ্যাসিডগুলা 100% বিয়োজিত হবে সেইটা হচ্ছে তীব্র অ্যাসিড। আমার সাথে লেখ। আর এটা কি হবে, কম বিয়োজিত হবে। শব্দটা কি হবে, কম বিয়োজিত হবে, কম বিয়োজিত হবে। এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। গেল একটা। আচ্ছা, এই গেল একটা। আবার একটা জিনিস দেখ, এখানে একটু দাগ দে, অ্যাসিড ও পানির দ্রবণে অ্যাসিডের পরিমাণ যদি বেশি থাকে তবে তাকে গাঢ় অ্যাসিড বলে। এই তো। আর যদি পানির পরিমাণ বেশি থাকে তাহলে এটাকে লঘু অ্যাসিড বলে। তাইলে প্লিজ, লঘু অ্যাসিড আর মৃদু অ্যাসিড কিন্তু এক না, প্লিজ মনে রাখিস। তাহলে এইখানে তুই হিসাব করবি, এইখানে হিসাব করবি পানির পরিমাণের উপর, পানির পরিমাণের উপর। তাহলে পানি যদি বেশি থাকে, অ্যাসিড কম থাকে, তাহলে সেটা কি অ্যাসিড হবে, মৃদু অ্যাসিড। এখানে একটা শব্দ আছে না, মৃদু। যদিও মৃদু অ্যাসিড আর লঘু অ্যাসিড এক না, এটা মাথায় রাখবি, এইটা মাথায় রাখিস। মৃদু অ্যাসিড, হ্যাঁ প্লিজ মনে রাখিস, ইজ নট ইকুয়াল টু লঘু অ্যাসিড। এইটা বুঝা রাখ, মৃদু অ্যাসিড আর লঘু অ্যাসিড এক না। আমি বলছি না, আমি এখন পড়াবো, পরে কথা বলবো একদম। তোরা অফলাইনে ক্লাস করার সময় স্কুলে টিচারকে তো ক্লাসে পড়ানোর সময় প্রশ্ন পরে করিস, একদম পরে করবি। একেবারে টানা 80 মিনিট আমার কথা দিলে শোন আর লিখতে থাক। লেখ খাতার মধ্যে, সুন্দর একটা নোট দিবি, কোনো কথা বলিস না, কমেন্টই করার দরকার নাই। এটা কি অ্যাসিড, পানির পরিমাণের উপর ভিত্তি করে। তাহলে পানির পরিমাণের উপর ভিত্তি করে তাহলে কি কি অ্যাসিড হবে, এক। এই যে পানির পরিমাণ, এখানে একটা শব্দ আছে না, যদি পানি বেশি থাকে এটার নাম কি, গাঢ় অ্যাসিড। এই গাঢ় মানে গুরু, ঘন। তাহলে এই জায়গাটার মধ্যে লিখবি এইটা হচ্ছে গাঢ় বা ঘন অ্যাসিড। ঘন অ্যাসিড, ঘন অ্যাসিড। বলতো কোনটা ঘন অ্যাসিড? ঘন অ্যাসিড হচ্ছে সেইটা যেইখানে অ্যাসিডের পরিমাণ বেশি, হ্যাঁ পানির পরিমাণ কম, এইটা হচ্ছে ঘন অ্যাসিড। তার মানে তাহলে এইটা কি অ্যাসিড, এইটা হচ্ছে লঘু অ্যাসিড। তো সে লঘু হইছে কেমনে, লঘু মানে পাতলা। লঘু শব্দটার মানে পাতলা, লঘিষ্ঠ আর গরিষ্ঠ। লঘিষ্ঠ মানে কম, তাহলে লঘু অ্যাসিড বা পাতলা অ্যাসিড। তো কেন পাতলা, কারণ হচ্ছে পাতলা অ্যাসিড এই কারণে, কারণ এখানে অ্যাসিডের পরিমাণ কম, পানির পরিমাণ বেশি। এখন এটা দেখ, গতদিন ফেসবুক গ্রুপে, মানে আমার গ্রুপে একটা ভিডিও, একটা পোস্ট দিছে একজন, খুব এটা নিয়ে কথা হয়েছে যে আমি আগে হোয়াইট বোর্ডে পড়াইতাম, সেই হোয়াইট বোর্ডের ক্লাসগুলো হচ্ছে এক একটা ইমোশন। কেন, আমি তখন হচ্ছে হোয়াইট বোর্ডে দাগায় দাগায় পড়াইতাম, লেখা লেখা পড়াইতাম। তো আমি তো স্মার্ট বোর্ডে লেখা লেখাই পড়াই। তখন আমি ওরা লিখছি, কেন স্মার্ট বোর্ডে কি ইফেক্টিভ হয় না? বলে স্যার হয়। আর আমি বুঝছি প্রথম প্রেম মানে তো আসল প্রেম। আমি যখন আগে হোয়াইট বোর্ডে পড়াইতাম এরকম পুরো বোর্ড ভরে ভরে লিখতাম। তো আমি এখনো এই প্রচলনটা রাখছি, তবে স্মার্ট বোর্ডে আর একটু স্মার্টলি ইউজ করা যায়। কেমনে? বিশেষ করে ফিজিক্সে, বিশেষ করে বায়োলজিতে অনেক ফিগার দেখানো যায়, ফিজিক্সে কিছু অ্যানিমেশন দেখানো যায়, কিছু 3D স্ট্রাকচার দেখানো যায়, জিনিসটা ভাবতে ইজি হয়। এই জন্য স্মার্ট বোর্ড বেটার। এখন তোরা এটা লিখছিস কিনা বল, বল এটা লিখছিস? সক্রিয়র ইংলিশ টার্ম ইফেক্টিভ, ইফেক্টিভ সক্রিয় বা অ্যাক্টিভ। তীব্র অ্যাসিড হচ্ছে 100% বিয়োজিত হবে, মৃদু বা দুর্বল অ্যাসিড হচ্ছে কম বিয়োজিত হবে। এটা গাঢ় অ্যাসিড, এটা লঘু অ্যাসিড। পারবি শোনা? বল পারবি কিনা, পারবি? আচ্ছা, এইবার এইবার আয়। তাইলে এবার এখানে কোন খাবারে কোন অ্যাসিড থাকে? এ দেখ কোন খাবারে লিখছিস, জুবাইর লিখছিস, অরিত্র, মিম, ঝুমকা, শান্ত,
শারিফ লিখছিস শোনা, রাসেল, তোরা সবাই ক্লাস না করলে তো মজা লাগবে না। এখনো এই গ্রুপের মেম্বার 1000 হয় না, এটা কোনো কথা? আমার গ্রুপে অন্তত 10,000 স্টুডেন্ট থাকা উচিত, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গ্রুপে। আরে নাসরিন সুলতানা পারভিন, সানজিদা ইয়াসমিন, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে। প্রথম প্রেম কিন্তু মানুষ ভোলে না। যেমন ধরো আমার ক্লাস হোয়াইট বোর্ডে প্রথম একটা ক্লাস, ক্লাস কারা দেখতে আসে? যার দরকার, সবাই তো দেখে না, তাই না? ভালো যদি লাগে দেখবো, ওইটা মনের মধ্যে লাইগা যায়। আমিও যখন কোনো বাইরের কোনো প্রফেসরের লেকচার দেখি, তখন ওর ওর যেই প্রফেসরটা লেকচার প্রথম লেকচারে ভালো লাগে, তখন ওরে কিন্তু আমার মনে থাইকা যায়। তো সেরকম আর কি। রাফিয়া, রাইফা, ওকে, এইবার লেখ কোন খাবারে কোন অ্যাসিড থাকে। এখন তোরা একটু মাথায় রাখিস, খাবারে সাধারণত আচ্ছা, খাবারে কেমন অ্যাসিড থাকে? অ্যাসিডের আবার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। অ্যাসিড, তো অ্যাসিডে মনে কর বিষয়টা হচ্ছে, অ্যাসিডে ক্যারেক্টারিস্টিক হচ্ছে এইরকম। জৈব অ্যাসিড শব্দটা হচ্ছে জৈব অ্যাসিড, আরেকটা হচ্ছে অজৈব অ্যাসিড। জৈব মানে হচ্ছে অর্গ্যানিক অ্যাসিড, জৈব শব্দটার মানে হচ্ছে অর্গ্যানিক, আর অজৈব এই শব্দটার মানে হচ্ছে ইনঅর্গ্যানিক। জৈব আর অজৈব অ্যাসিড। এখন জৈব অ্যাসিডের কনসেপ্টটা কি? এইটা সাধারণত খাবারে থাকে, খাবারে থাকে, খাবারে কম ধরনের, মানে কম মাত্রায় যেগুলো হচ্ছে তীব্র সেগুলো থাকে। আর ইনঅর্গ্যানিক অ্যাসিডগুলা এটা ল্যাবে বা শিল্প উৎপাদনে পাওয়া যাবে। শিল্প উৎপাদন মানে ইন্ডাস্ট্রিয়াল যেই প্রোডাকশনগুলো আছে সেই প্রোডাকশনে পাওয়া যাবে। এখন তোরা আমার সাথে একটু লেখ, যেমন মনে কর লিখিস সুন্দর করে, হ্যাঁ শোনা, সুন্দর করে লিখিস। আজকে অনেক লেখাবো, একটু পরে যে অঙ্ক আছে তোরা চিন্তা করবি এই অধ্যায়ে অঙ্ক আছে এই অধ্যায়ে অঙ্ক আছে। এগুলো তোদের স্কুলের টিচাররা করাবে কিনা আমি সন্দেহ আছে, কিন্তু অঙ্ক হেভি হেভি অঙ্ক, চোখেই দেখিস নেই তোরা এই অধ্যায়ে অঙ্ক আছে। কিসে আছে অঙ্ক আছে বল? পিএইচ, হেভি অঙ্ক। এই যে দেখ, সফট ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কসে যে অ্যাসিডটা থাকে এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। এটা ভুলিস না শোনা, সফট ড্রিঙ্কসে কার্বনিক অ্যাসিড থাকে। আচ্ছা, হ্যাঁ, ফাহমিদা ফারিহা আইডি থেকে, ইয়েস, পিএইচ এর ম্যাথ আছে, হেভি মজা। আচ্ছা, লেবু, এ দেখ লেবুতে কোন অ্যাসিড থাকে কইতে পারিস? লেবুর সাইন্টিফিক নাম হচ্ছে সাইট্রুলাস। হ্যাঁ, একদম চিৎকার দিয়ে মনে রাখবি, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। তারপরে আয় তেঁতুল, এ দেখ তেঁতুল, তামারিন্ড, তেঁতুল ইংলিশ তামারিন্ড না, তামারিন্ড, তেঁতুল মানে তামারিন্ড, তেঁতুল ইংলিশ হচ্ছে তামারিন্ড, এর একটু মনে রাখিস। তাহলে তেঁতুলে থাকবে হচ্ছে টার্টারিক অ্যাসিড, তেঁতুলে থাকবে হচ্ছে টার্টারিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকবে। এইবার আয় শোনা, জীবনে এটা ভুলিস না, ভিনেগার, এটা তোদের মনে থাকার কথা, 12 নম্বর অধ্যায়ে আমি পড়াইছি। ভিনেগারে থাকবে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, লেখ, ভিনেগারে থাকবে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ভিনেগারে ইথানোয়িক অ্যাসিড থাকবে। তারপর এই যে মহিউদ্দিন জিহান আইডি থেকে, এই যে স্কুলের ল্যাবের যে ল্যাবগুলা, এগুলা স্টুডেন্টরা দেখাইতে পারে না, ওরা কেমন একটা, তাই না? চায়ের মধ্যে আছে ট্যানিক অ্যাসিড, ট্যানিক, একটু খেয়াল করি শোনা, হ্যাঁ, চায়ের মধ্যে আছে ট্যানিক অ্যাসিড, এটা প্লিজ মাথা রাখিস চায়ের মধ্যে। আর দুধ বলে একটা জিনিস আছে, দুধ ল্যাকটোজেন, দুধ মানে হচ্ছে ল্যাকটো, শব্দটা হচ্ছে ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়াল, দুধের মধ্যে থাকবে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। দুধে কি থাকবে শোনা? দুধে কি থাকবে? ল্যাকটিক অ্যাসিড। এখন বল তোরা এটা লিখছিস কিনা, বল লিখছিস কিনা?
হুম, মনে আছে? মনে আছে না? ট্যানিক অ্যাসিড। থ্যাংক ইউ বিবেক, থ্যাংক ইউ। শান্ত, সব মনে আছে? ইংলিশে লিখে দিব? শাফিন, ইংলিশে কোনটা? একটু একটু গুগল করছো না? তুই কি ইংলিশ ভার্সনের? আচ্ছা। আর 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 আচ্ছা, হ্যাঁ, অতল মজুমদার আইডি থেকে। অ্যাকচুয়ালি আসলে স্কুল, ভালো স্কুল, ভালো কলেজ ম্যাটার করে, জানো? আরো সুবিধা আছে। আচ্ছা, আজান হচ্ছে এখন, আমি একটু সাইলেন্ট থাকি, হ্যাঁ? আজান হচ্ছে, হ্যাঁ, আমি একটু সাইলেন্ট থাকতে হবে। এখানে আমি লঘু অ্যাসিডের ধর্ম দেখাইছি, এবং বিন্দুমাত্র ভোলা যাবে না, বিন্দুমাত্র ভোলা যাবে না। আমি এখানে 6টা পয়েন্ট লিখছি না? 6টা পয়েন্টই মনে রাখতে হবে, 6টা পয়েন্টই মনে রাখতে হবে। দুধ আনারসের সাথে খেলে কিছুই হয় না, কিছুই হয় না। ফাহিম আহমেদ আইডি থেকে, গাইজ আই এম হেয়ার। তো তুমি যে এখানে, তাতে করে আমাদের গাইজের কি হবে বলো তো? আচ্ছা, আমাদের স্কুলে মাত্র হাতে গোনা কয়দিন নিচে ল্যাবে, তাও হচ্ছে শুধু বলের এক্সপেরিমেন্টে ভালো ক্লাস হয় নাই, বুঝছি। ইথানোয়িক, তাজরিন, ইথানোয়িক অ্যাসিডের আরেক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। থ্যাংক ইউ সোনা। অ্যাসিডটা মানে হচ্ছে দুই, যেখানে ইথানোয়িক অ্যাসিড লিখছি না, ইথানোয়িক, এইটার আরেক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা মাথায় রাখবি। এইটার আরেক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ, একই, 2 কার্বনের অ্যাসিডকে অ্যাসিটিক অ্যাসিড বলে। এবার এটার দিকে তাকা, এটার দিকে তাকা। এই জিনিসটা যে কোনো একটা অ্যাসিড, মনে কর তোকে বলল প্রমাণ করতে H2SO4 একটা অ্যাসিড, অথবা প্রমাণ করতে বলল HNO3 একটা অ্যাসিড, অথবা প্রমাণ করতে বলল H2CO3 একটা অ্যাসিড, যে কোনো একটা অ্যাসিড। তো প্রমাণ করব কেমনে? প্রমাণ করব এমনে, এই যে H2SO4, এটার যে জলীয় দ্রবণটা আছে, AQ মানে অ্যাকোয়াস, এটার জলীয় দ্রবণে কি আয়ন দিবে? 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। তাহলে ওই যে H প্লাস আয়ন দিছে না, হ্যাঁ,
এখানে একটু লিখতে হবে, এটা এখানে লিখতে হবে, এটা হচ্ছে অ্যাকোয়াস, তাহলে H+ion দিছে এই যেটা। আচ্ছা, এইবার সেকেন্ড অপশনটা হচ্ছে আমি যদি ফিল করিস নীল লিটমাসের মধ্যে, হ্যাঁ, নীল লিটমাস। আচ্ছা, লিটমাসটা কেমন দেখতে? লিটমাসটা হচ্ছে জাস্ট একটা কাগজের মতো, একটা কাগজের মতো। সে ফর এক্সাম্পল মনে কর আমি তোকে একদম মানে একটা একটা নর্মাল একটা জিনিস দেখাচ্ছি, হ্যাঁ, একটু ফিল কর লিটমাস পেপার। হ্যাঁ, এখন লিটমাস পেপারের বিষয়টা হচ্ছে এই যে এরকম, এই যে এরকম। এখন মনে কর যে ওর হাতে এখানে অ্যাসিড আছে আর এখানে ক্ষার আছে, অ্যাসিড আছে আর ক্ষার আছে। তো এখন ওর হাতে এই যে এটা হচ্ছে পেপার, লিটমাস পেপার, এটা লিটমাস পেপার, হ্যাঁ, এটা লিটমাস পেপার। তো এখন এই লিটমাস পেপারটা হচ্ছে গিয়ে নীল লিটমাস পেপার, ওর হাতে যেটা আছে এটা হচ্ছে লাল লিটমাস পেপার। এখন মনে কর এটা হচ্ছে পানি, তো পানি তো একটা স্বাভাবিক দ্রবণ, আর এটা হচ্ছে লাল লিটমাস পেপার। তো এই যে পানির মধ্যে ঢুকেছে, হ্যাঁ, বা এটা এই যে লাল থেকে কি হয়েছে নীল, তো লাল থেকে যদি নীল হয় তাহলে লালকে নীল করে কে? ক্ষার, তাহলে এটা আমি বুঝতে পারলাম এটা ক্ষার। আর যদি নীলকে লাল করে, নীলকে লাল করে বা লালকে নীল করে, তখন আমরা বুঝতে পারবো যে এটা নীলকে লাল করলে অ্যাসিড হবে আর লালকে নীল করলে ক্ষার হবে। তো এটা যেমন কোনো চেঞ্জ হয়নি, এটা চেঞ্জ হয় না, লালকে নীল করে নাই, তার মানে ও হচ্ছে মানে ক্ষার না। তো এটা মনে রাখার একটা বুদ্ধি হচ্ছে, এইটা মনে রাখার বুদ্ধি হচ্ছে অ্যানি খালা। অ্যানি খালা বিষয়টা কেমন আমি একটু দেখাচ্ছি। এটা মনে রাখার বুদ্ধি হচ্ছে এইটা হবে অ্যানি খালা, মনে রাখার বুদ্ধি হচ্ছে অ্যানি খালা। লিটমাস, এই যে দেখ, স্বাভাবিক নীল লিটমাসকে কি বানায় ফেলবে? লাল। নীল লিটমাসকে লাল বানাবে কে? অ্যাসিড। তা আমি যদি এখন এখানে H2SO4 দেই, H2SO4 দেই, তাহলে ও লাল হবে, নীল লিটমাসটা লাল হবে। ফাইন। 3 নাম্বার পয়েন্ট, অ্যানি খালা। এটা একটু মনে রাখ, এখানে মনে রাখ, এই নামটা হচ্ছে অ্যানি খালা। অ্যানি খালা, খুব সারপ্রাইজিং না? অ্যানি খালার বিষয়টা কি হবে? অ্যাসিড নীলকে লাল করে আর ক্ষার লালকে নীল করে। অ্যাসিড কি করে? নীলকে লাল করে, ক্ষার লালকে নীল করে। ওকে ওকে। 3 নাম্বার পয়েন্ট মনে রাখ, 3 নাম্বার, এই যে ধাতুর সাথে ধর H2SO4, এটা একটা অ্যাসিড। ধর আমি একটা ধাতু দিলাম, ক্যালসিয়াম ধাতু, সক্রিয় ধাতু, ওর সাথে যদি ও বিক্রিয়াটা করে, বিশ্বাস কর কি বানাবে? ক্যালসিয়াম যাবে সালফেটের সাথে, তখন উৎপন্ন হবে ক্যালসিয়াম সালফেট আর হবে হাইড্রোজেন। ওই যে হাইড্রোজেন না, এটা গ্যাস হয়ে উপরে উড়ে যাবে। তাহলে অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। চতুর্থ কনসেপ্ট হচ্ছে এই যে অ্যাসিড, এই যে অ্যাসিড যে কোনো ক্ষারের সাথে একটা বিক্রিয়া দাও, ক্ষার, যেমন তোমার ইচ্ছা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সাপোজ তুমি ক্ষারের সাথে বিক্রিয়া দিছো, ক্ষারের সাথে বিক্রিয়া দিছো, তাহলে এটা লবণ পানি হবে, এই ম্যাগনেসিয়াম সালফেট হবে, MgSO4 হবে, ম্যাগনেসিয়াম সালফেট, আর 2 অণু পানি, 2 অণু পানি। তার মানে এই যে ক্ষার, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হয়েছে, এখানে বিক্রিয়া আছে মজার মজার। আর 5 নাম্বার কনসেপ্ট হচ্ছে এই H2SO4 ধাতুর কার্বনেট, যেমন ধরো তুমি বললা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম মানে ধাতু, ধাতুর কার্বনেট, ওর সাথে তুমি বিক্রিয়া করাইলা, তখন কি হবে? এই যে H2 আর CO3 মিলে H2CO3 হবে, যদি একটা অস্থায়ী যৌগ, তো ক্যালসিয়াম সালফেট হবে এখানে, তাহলে এইখানে হবে ক্যালসিয়াম সালফেট প্লাস H2O প্লাস CO2। এই হচ্ছে কনসেপ্ট। তার মানে এটা অ্যাসিডের ধর্ম, এটা হচ্ছে ধর্মের প্রয়োগ। এখন আমারে বলো কার বুঝতে কষ্ট হয়েছে?
কার বুঝতে কষ্ট হয়েছে? বিক্রিয়া সমতাকরণ, তালহা বিক্রিয়া সমতাকরণ দেওয়া উচিত, সমতাকরণ দেওয়া উচিত। আচ্ছা, জন উইক আইডি থেকে তুমি কি সেন্ড মানি করছো ঠিক মতো? তাহলে তো হয়ে যাওয়ার কথা। জন উইক আইডি থেকে। বাবারে বাবা, জন উইক আইডি। ইজ এভরিথিং ওকে? লিখছিস? বল এটা লিখছিস কিনা, তাহলে আমি পরেরটাতে যাইতে পারবো। পরেরটাতে যাইতে পারবো। বল যে লেখা হয়েছে। আশিকা লিখছিস? কানিস ফাতেমা হক কিসে? শাহরিয়ার ফুয়াদ, আগে শেষ করি তারপরে কেমিস্ট্রি চ্যাপ্টার। তুই বল কোনটা পড়ানো লাগবে। শাহরিয়ার ফুয়াদ তুই বল কোনটা পড়ানো লাগবে। ইফাদ মেহেদি লিখছিস? প্রীতম, লঘু অ্যাসিডের ক্ষেত্রে পানি বেশি থাকে, আর কোনো ফ্যাক্টর নাই, আর গাঢ় অ্যাসিডের ক্ষেত্রে পানিটা কম থাকে, এটা ছাড়া আর কোনো পার্থক্য নাই। এই মুনজারিন, ইথানয়েট মানে হচ্ছে ওই যে অ্যাস্টার CH3C, ইথানয়েট। মনে কর সোডিয়াম ইথানয়েট, তাহলে আমি বললাম CH3COONA, এই যে COO এটা হলো অ্যাস্টার, অ্যাস্টার মানে ওয়েট, 2 কার্বন হচ্ছে ইথা, আর এই হচ্ছে সোডিয়াম, সোডিয়াম ইথানয়েট। শাহরিয়ার ফুয়াদ চ্যাপ্টার 8 করাবো, চ্যাপ্টার 8 কোনো সমস্যা নাই। জন উইক, তোমার আইডিটা আমি সম্ভবত হচ্ছে সিস্টেমে দিয়েছি, ওরা সম্ভবত অ্যাপ্রুভ করে নেবে। আচ্ছা, এবার আসি, এইখানে দেখ একটা জিনিস, অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। এই যে কোথার মধ্যে আছে আমি তোকে দেখাই, এই যে এখানে আছে অ্যাসিডের রাসায়নিক ধর্মে। এই যে আমি কিন্তু এগুলা পড়াইছি, একদম সিম্পল। এইখানে একটা খেলা আছে, চুনের পানি ঘোলা দেখায়, এই জায়গাটা কেমন যেন মনে হচ্ছে একটু। আচ্ছা, চুনের পানি ঘোলা দেখায়, এটা একটু তোদেরকে একটু পড়াই দেই। চুনের পানি ঘোলা দেখায় কেন? চুনের পানি, এই যে দেখ, চুনের পানি কেন ঘোলা দেখায়, এটা হচ্ছে কেন ঘোলা দেখায়, এটা হচ্ছে কনসেপ্ট, চুনের পানি কেন ঘোলা দেখায়। আচ্ছা, কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে, 1 মিনিট শোন। এই হচ্ছে চুন, ক্যালসিয়াম অক্সাইড, এটা হলো চুন। তো চুনের মধ্যে মারলাম পানি, চুনের পানি। 1 মিনিট শোন, চুনের মধ্যে পানি মারলে কি হবে? চুনের পানি হবে। আমি চুনের পানি লিখলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটাকে, এটার সংকেত কি? এটার সংকেত হচ্ছে চুনের পানি। তাহলে এই চুনের পানির মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে, চুনের পানির মধ্যে, 1 মিনিট একটু শোন, আরেক মিনিট, আমি যদি কার্বন ডাইঅক্সাইড চালায় দিই, চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড চালায় দিলাম, তাইলে এখানে হবে ক্যালসিয়াম কার্বনেট, আর হবে পানি। বিশ্বাস কর, এই যে ক্যালসিয়াম কার্বনেট না, এইটার বাংলা নাম হচ্ছে চুনা পাথর। এবং এই মামুর বেটা হচ্ছে পানিতে অদ্রবণীয়। পানিতে কি? অদ্রবণীয়। পানিতে অদ্রবণীয়, এই জন্য এটা হচ্ছে মানে পানি ঘোলা দেখায়। এই যে পানিতে অদ্রবণীয়, এইটার কারণে পানি ঘোলা দেখায়, এটা একটু মনে রাখিস। কিন্তু আরেকটু কার্বন ডাইঅক্সাইড দিলেই খেলা ফাইনাল, আরেকটু কার্বন ডাইঅক্সাইড দিলে দেখ কাহিনী দেখ। মনে কর
তুই এই যে চুনের পানি এটা উৎপন্ন হয়েছিল না, এই যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস পানি, এখন আরো যদি কার্বন ডাইঅক্সাইড দেই, আরো কার্বন ডাইঅক্সাইড দিলাম, তখন চুনের পানি ক্লিয়ার হয়ে যাবে। কেন? এই তিনটা মিলে একটা জিনিস উৎপন্ন করবে, এইটার নাম হচ্ছে CaHCO3 এটার নাম ক্যালসিয়াম বাইকার্বনেট। এইটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট। এইটা পানিতে দ্রবণীয় এবং এই কারণে পানি স্বচ্ছ হয়ে যায়। এইটা হচ্ছে পানিতে দ্রবণীয়, পানি কি হয়ে যাবে? স্বচ্ছ হয়ে যাবে। থ্যাংক ইউ। ক্যালসিয়াম বাইকার্বনেট। এখন বল, তোদের কাছে কি এটা খুব কঠিন লাগছে? বিবেক একটু শোনা, আগের রেকর্ডটা দেখে নি, শোনা। এখন বল, এইটা কি করাইছি আমি? এইটা করাইছি কেন চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালালে চুনের পানি কেন ঘোলা হয়ে যায়। এটা হচ্ছে কনসেপ্ট, আর কোনো কনসেপ্ট নেই। এইটা হইল কনসেপ্ট। ফারহান আলমাস আইডি থেকে, রিমা সরকার আইডি থেকে যে কোনো সাপ্লিমেন্ট কিনতে পারি শোনা, যে কোনো। তোর আসল সাপ্লিমেন্ট হইলাম আমি। অদ্রবণীয় মানে কি ইংলিশে? দ্রবণীয় সলিউশন, ইনসলিউবল, সলিউবল ইনসলিউবল। অদ্রবণীয় মানে ইনসলিউবল টু ওয়াটার। সো এখানে একটু মাথা রাখিস, ইনসলিউবল, এইটার মানে হচ্ছে অদ্রবণীয়। শান্ত, হাসিবুল হাসান শান্ত, শোনা 50টা শিখিস, 50টা। ঠিক আছে, পারবি, ইজি। ইফাত পারবি, জুমকা পারবি, মাহি পারবি, ফাইন। এখন আয়, এখন দেখ এই কনসেপ্টটা দেখ। এই যে তোদের বইয়ের মধ্যে একটা খেলা কোন জায়গায় জানো? এই যে পানির ভূমিকা, এই যে পানির ভূমিকা, এই লাইনটা একটু পড়বি তোরা, এই লাইনটা একটু পড়বি। সেটা কি? এখানে একটা ছোট্ট জিনিস আছে, নাইট্রিক অ্যাসিড, এটা কিন্তু লিকুইডে আছে। এটার সাথে পানি দিলে, লিকুইডের সাথে পানি দিলে এটা জলীয় দ্রবণ হয়ে যাবে। আর জলীয় দ্রবণে এটা একটা শক্তিশালী অ্যাসিড, একমুখী চিহ্ন দিয়েছি। এটা একদম মানে কি বলে এটাকে, একেবারে সম্পূর্ণভাবে বিয়োজিত হবে। এবার দেখ কি লেখা আছে, যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় এরা দুর্বল। শক্তিশালী অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় এবং দুর্বল অ্যাসিডের দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণ কম থাকে, কারণ কম বিয়োজিত হয়। আর শক্তিশালী দ্রবণে H+ আয়নের পরিমাণ বেশি থাকে। তাহলে এইখানে তুই একটা জিনিস মনে রাখবি, যে যখনই তুই বলবি তীব্র অ্যাসিড, যখনই বলবি সেইখানে প্লিজ মনে রাখবি অ্যাসিডের পরিমাণ বেশি, পানির পরিমাণ কম, বাস। এবং জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়, সম্পূর্ণ বিয়োজিত হয়। এইটা হচ্ছে তীব্র অ্যাসিডের গল্প। আর যখন তুই এটা বলবি মৃদু অ্যাসিড, মনে রাখিস শোনা, মৃদু অ্যাসিড, তাহলে তুই এটা কি বুঝবি? মৃদু অ্যাসিডে ওই অ্যাসিডের পরিমাণটা তুলনামূলক কম, পানির পরিমাণটা বেশি, কম বিয়োজিত হয়, এখানে কম বিয়োজিত হয়, কম বিয়োজিত হয়। দ্যাটস ইট। এই হইল গল্প, এবং এই গল্পটা সহজ। থ্যাংক ইউ ফাতেমা আক্তার আইডি থেকে, ক্লাসের আগে পড়ছিস শোনা, থ্যাংক ইউ। আচ্ছা, কখন একমুখী দিবি? তালহা, যখন
মনে কর যে তীব্র অ্যাসিড সম্পূর্ণ বিয়োজিত হবে, তখন তুই একমুখী চিহ্ন দিবি, আর যখন কম বিয়োজিত হবে তখন এই উভমুখী চিহ্ন দিবি। হ্যাঁ, উভমুখী চিহ্নটা দিবি তখন। বুঝছিস? আচ্ছা, অ্যামোনিয়ামের ধর্ম হচ্ছে ক্ষারধর্মী। শোনা, ক্ষারধর্মী। পারবি না? ফারহান আলমাস, শোনা, তুই কি সেন্ড মানি করে ফর্ম ফিল আপ করছিস? অবশ্যই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে, তুই টেনশন করিস না। আমার টিম কাজ করতেছে, তিনজন টিম আছে, 3 জনের একটা টিম আছে। তোরা এখন যদি ফোন করিস, একটা ফিমেল ভয়েস পাস। হ্যাঁ, আমাদের অফিসে 3জন ভদ্রমহিলা কাজ করেন, লেডি, যারা ফোনগুলো ধরেন। তোরা সেন্ড মানি করলে সেটা দেখেন, ওয়েবসাইট থেকে ভর্তি হলে ওয়েবসাইটে লগ ইন করে তোদের আইডি ঠিক আছে কিনা দেখেন। এরপরে তোরা গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিলে সেটা অ্যাকসেপ্ট হয়। একটু সময় দিস, যদি তোদের বেশি ইসে হয়, মানে একটু নতুন যারা ফ্রেন্ড আছে ওদেরকে একটু বলিস যে একটু সময় দিবি। সেই সময়টা কত এটা আমি বলতে পারতেছি না, যেহেতু এটা ইন্টারনেট ভিত্তিক কাজ। তোরা তো জানিস, তোরা যখন ভর্তি হয়েছিস এক একজন এক এক টাইমে ভর্তি হয়েছিস। এই ঠিক আছে সোনালি, উদ্দীপক থেকে না কেন, কিছু এরকম প্রশ্ন থাকবে, বায়োলজি কোশ্চেনটা এরকম থাকবে, এরকমই থাকবে। লেখা শেষ, এইবার আয়। খেলাতে হবে এখন। এইটা কি অ্যাসিড? খেলা হবে এখন গাঢ় অ্যাসিড। শোনা, মনোযোগ দিস। গাঢ় অ্যাসিড, তো গাঢ় অ্যাসিড কোনটা? যেইখানে অ্যাসিডের পরিমাণ বেশি, পানির পরিমাণ কম। এটা সহজ না? কিন্তু এখানে কিছু পড়া আছে, এই পড়াটুকুর জন্য তোদের যে আমি রাখছি। এই যে গাঢ় অ্যাসিড, এখন তোরা একটু দেখ, এই জায়গায় একটা লাইন লেখা আছে, তোরা একটু বইটার মধ্যে দাগা। হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো হাইড্রোক্লোরিক অ্যাসিড কি? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ যেই বোতলে রাখা হয়, সেই বোতলের মুখ খুললেই হালকা কুয়াশার মতো সৃষ্টি হবে। একটু দাগা, তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। এই জন্য অ্যাসিডের বোতল খোলার আগে নাকে মুখে মাস্ক লাগায় নিতে হবে, চোখে নিরাপদ চশমা পরে নিতে হবে। ডোন্ট মিস, এইটা মিস করা যাবে না। চোখে নিরাপদ চশমা লাগাইতে হবে, এটা কিন্তু মিস করা যাবে না। ওকে শোনা, এবার দেখ, গ্যাস তার সাথে পানি মারলাম, জলীয় দ্রবণ হয়ে গেছে। তাহলে যে কোনো সে ফর এক্সাম্পল হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা গ্যাসীয় পদার্থ। আমি ওকে পানিতে দ্রবীভূত করলাম, পানিতে দ্রবীভূত করার পর কি হবে বিষয়টা? এখানে HCl এর জলীয় দ্রবণ আসা যাবে, জলীয় দ্রবণ। ওই AQ, এই শব্দটার মানে হচ্ছে অ্যাকোয়াস। অ্যাকোয়াস মানে হচ্ছে জলীয় দ্রবণ। অ্যাকোয়াস মানে জলীয় দ্রবণ। তাহলে এটা কি হবে? এখানে কি হবে? ঝাঁঝালো গন্ধ। এটা একটু মাথায় রাখিস, এইখানে হবে ঝাঁঝালো গন্ধযুক্ত, এটার নাম হচ্ছে অ্যাকোয়াস বা জলীয় দ্রবণ। বল পারবি কিনা শোনা। ফাহিম আহমেদ, ওর কমেন্টের মধ্যে এই যে রেজওয়ানুল হাসান আর ফারহান আলমাস অলক, তোরা যে হাহা দিলি, কি বুঝছে হাহা দিলি? ও তো ঠিক কথাই বলছে, আর রাসেল হোসেন আইডি থেকে তুই বাই দিলি কেন? তোর কি পড়ালেখা করার ইচ্ছা নাই? তুই কি SSC পরীক্ষায় একটু গোল্ডেন পাস পাইতে চাস না? আর মতিউর রহমান পিন্টু, তোর ইনবক্স করতে হবে কেন? ওমা, আরেকজন কয় মিতুরানী দেবী আইডি থেকে, HCl গ্যাস কেন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসীয় অবস্থায় থাকতে পারে না? MD ফাহাদ হোসেন আইডি থেকে, তোর ফ্রেন্ড ভর্তি হয়েছে, ওর নাম কি? ওর একটু ভালোবাসা দিস। অঙ্কিতা, HCl মানে 98% বিশুদ্ধ HCl না। HCl মানে গাঢ় HCl, মানে যেখানে অ্যাসিড বেশি। মুবাশির সাদ,
শোনা, শাহরিয়ার ফুয়াদ আইডি থেকে তোর প্রশ্ন উত্তর তা আমি জানি না শোনা। ওই বহুমুখী বিক্রিয়া সম্পর্কে তো আমি জানি না, বহুমুখী বিক্রিয়া কি। আস্তে আস্তে ফাতেমা আক্তার আইডি থেকে আস্তে আস্তে পারবি। না, থ্যাংক ইউ। নাসরিন সুলতানা পারবিন আইডি থেকে। ওকে, এবার আয় এটার দিকে তাকা। এই যে গাঢ় নাইট্রিক অ্যাসিড, এইটা 100% দামি প্রশ্ন। এই যে এখানে বাদামি বোতলের মধ্যে রাখা হয়, এই জায়গাটা বক্স করে এখানে লেখা রাখ 100% এমসিকিউ আসবেই, কোনো মিস নাই মামুর বেটা, কোনো মিস নাই। বাদামি বোতলের মধ্যে রাখা হয় কেন? কারণ বাদামি বোতলের মধ্যে আলো ঢুকতে পারে না, বাদামি বোতলে আলো ঢুকতে পারে না। তার মানে HNO3 কে গাঢ়, এটা একটা দামি প্রশ্ন শোনা, দামি প্রশ্ন, তোরা এটারে মাথায় রাখিস। গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3 কে কিসে রাখা হয়? ব্রাউন কালার বোতলে, বাদামি বোতলে রাখা হয়, বাদামি বোতলে রাখা হয়। কারণ কি? তা না হলে আলো ঢুকে যাবে। আলো, কারণ আলোর উপস্থিতিতে HNO3 ভেঙে যায়, HNO3 ভেঙে যাবে। এই হচ্ছে কনসেপ্ট, বাস। ঠিক আছে রাসেল হোসেন, তুমি এসেছো, আমাদের আসলে অনেক সৌভাগ্য, তোমাকে লাল গালিচা সংবর্ধনা জানাচ্ছি। স্নিগ্ধ, HCl গ্যাস ফর্মে থাকতেই পারে, H2SO4 গ্যাস ফর্মে থাকতে পারে। না মিতুরানী দেবী, ব্রাউন কালারে রাখা উচিত। অ্যাসিড আর ক্ষার চিনবি কেমনে? দাঁড়া, একটু পরে বুঝবি। রাফসান, একটু পরে বুঝবি অ্যাসিড ক্ষার কিভাবে চিনবি। সাইমা ফেরদৌস বিনতি আইডি থেকে, বিক্রিয়া কেন বুঝিস না, আস্তে আস্তে বুঝবি, একটু মনটা শান্ত করে বিক্রিয়ার দিকে তাকা, তাইলেই বুঝবি। মনটা একটু শান্ত কর। তুই আবার মনে করিস না যে এইটা অনেক কঠিন, বিষয়টা অনেক কঠিন না। ঠিক আছে শোনা, পারবি। আরেকজন জিজ্ঞেস করছে সাইট্রিক অ্যাসিডের ফর্মুলা কি, এটা কেমনে লিখবো তোরে, এটা কেমনে বুঝাইতাম? সাইট্রিক অ্যাসিডের ফর্মুলা C6H8O7, C6H8O7, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এইটাই হচ্ছে সাইট্রিক অ্যাসিডের ফর্মুলা। কোনো দরকার নাই, খালি তুই জিজ্ঞেস করছিস বলে এটা বলে দিলাম, কোনো দরকার নাই, এমনি জাস্ট মনে রাখ। ঠিক আছে। কালো বলতেও তো আলো ঢুকে না, কিন্তু কালো বোতলগুলো সাধারণত ল্যাবে ব্যবহার করা হয় না, যতটুকু করা হয় ব্রাউন কালারটাকে দেওয়া হয়, ব্রাউন কালার। তালহা, বোর্ড কোয়েশ্চেনে যদি 2017 সালের বোর্ড কোয়েশ্চেন দেওয়া হইতেই পারে, টপিক তো সেম। এই টপিক 2016 সালেও ছিল, আমি যে 2003 সালে পরীক্ষা দিয়েছি তখন আমি এগুলো পড়ছি, এই প্রশ্ন। আমি তো এসএসসি পরীক্ষা দিয়েছি আজ থেকে 22 বছর আগে, তখন আমি এটা লিখছি। হ্যাঁ আপ্তাহি, এটা সত্যি। ফাইন, ওকে, আলহামদুলিল্লাহ। এবার আয়, লিখছিস মনে হয়। এখন এই রিকভারি গল্প পরে করব, আগে এখন তোদেরকে আসল জিনিসটা পড়াইনি। এইটা পড়াইতে আমার 10 মিনিট লাগবে, তারপর আমি পিএইচ এর গল্প পড়াবো। তোদের তো যথেষ্ট এখন ধৈর্য শক্তি আছে, হ্যাঁ? আচ্ছা, ক্ষার ইংলিশ হচ্ছে বেস, কোনো কথা নাই, ক্ষারক মানে বেস। আর ক্ষার, এইটার ইংলিশ হচ্ছে অ্যালকালি। ক্ষার ইংলিশ হচ্ছে অ্যালকালি। ক্ষারের মানে হচ্ছে পানিতে দ্রবীভূত ক্ষারক। তো এই লেখাপড়াটা কি এত কঠিন? যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তারা ক্ষার বলে, এই জিনিস মানে পারতে আমাদের এত কষ্ট?
বল আমাকে, এই জিনিস পারতে এত কষ্ট? যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয়, শাহরিয়ার বায়েজিদ বিজিএস এর অধ্যায় 3 আমিই পড়াবো। ওই যে সৌরজগৎ, ভূমণ্ডল, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, গ্রিনিচ মান সময়, প্রমাণ সময়, অনুসুর, অপসুর, ঋতুর পরিবর্তন, আহ্নিক গতি, বার্ষিক গতি, দ্রাঘিমাংশ, অক্ষাংশ, উত্তর অক্ষরেখা, দক্ষিণ অক্ষরেখা, পূর্ব দ্রাঘিমা রেখা, হ্যাঁ, এগুলো সব আমি পড়াবো, ডোন্ট ওয়ারি। আব্দুর রহিম শাহিন, ইয়েস। আচ্ছা, আমার হাতের ব্যান্ডের অতি অভিজ্ঞতা, আমার এই যে ব্যান্ড, এটার দাম জানো কত? হ্যাঁ, এটার দাম তোমাদের কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া নেই। এটার দাম 15 টাকা। আমরা একবার ঘুরতে গেছিলাম ভুটান। আমার আমার ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ হচ্ছে ভুটানে আমি ঘুরতে গেছিলাম। আমি জীবনে যতটা দেশে গেছি তার মধ্যে সবচেয়ে বিউটিফুল কান্ট্রি আমার কাছে মনে হয়েছে ভুটান। যদিও আমি এখনও গ্রিস যাইনি, আমার 3টা ইচ্ছা আছে। সেটা হচ্ছে প্যারিস যাব, প্যারিসে ঘুরবো, গ্রিসে যাব, আরেকটা হচ্ছে ফিনল্যান্ডে যাব। তো এর মধ্যে এশিয়ার মধ্যে ভুটানে গেছি। তো ভুটানে যাওয়ার সময় আমরা সব ফ্রেন্ড মিলে এই এই মানে ব্যান্ডটাকে পড়ছিলাম বহু বছর আগে। তো এখন ওই যে হাতে ঢুকেছি, এরপর আর কোনো দিন বের হয়নি। তো এমনি আছে, এমনি থাকে, এই আর কিছু না। তবে এটার অনেক দাম আমার কাছে, 15 টাকা কিন্তু টাকার হিসাবে। বিজিএস চ্যাপ্টার 4 আমি করাবো, 3, 4, 5 আর হচ্ছে অর্থনৈতিক যেই চ্যাপ্টারগুলো আছে এগুলো আমি পড়াবো। বিজিএস আমি পড়াবো, তোরা বিজিএস নিয়ে টেনশন করিস না, ঠিক আছে? তোমার আম্মু 2004 সালে এসএসসি দিছে, উনি আমার জুনিয়র। তোমার আম্মু হচ্ছে আমার জুনিয়র। বাবার রাজকন্যা, তুই বাবার রাজকন্যা হয়ে গার ব্যথা হয়ে যাবে কেন? বাবার রাজকন্যা থাকবে রাজার মতো। এবার আয়, তাহলে কোনগুলা ক্ষার জীবনে? ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, এইটা একটু মনে রাখিস। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, এইটাকে ক্ষার বলে। তোরা আমি 22 বছর আগে এসএসসি পরীক্ষা দিছি বলে এরকম করলি কেন? বুঝলাম না কেন। আমি যথেষ্ট ইয়াং, আমাকে দেখলে মনে হবে আমি মাত্র স্কুলে পড়ি। তোরা কি মনে করিস? এ দেখ, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, খেয়াল করিস, এই যে ধাতুর অক্সাইড, তুই পৃথিবীতে যত ধাতু আছে নিয়ে আয়। ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, তারপর জিঙ্ক অক্সাইড, তারপর ফেরাস অক্সাইড, তারপর কিউপ্রাস অক্সাইড। এটি সব ক্ষারক, সব। এবার একটু ভালোবেসে বলো, এখানে একটু বাদ দাও, আইলা জাদু, এখানে একটু বাদ দাও। তাহলে ক্ষারকে আসো, এগুলো সব হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক, জিঙ্ক হাইড্রোক্সাইড ক্ষারক, ফেরাস হাইড্রোক্সাইড ক্ষারক, কিউপ্রিক হাইড্রোক্সাইড ক্ষারক। সবাই ক্ষারক, এখানে সবাই ক্ষারক। যা যে কোনো ভাবে দিলেই হবে এটা ক্ষারক। এখন বল, এটা কি ক্ষারক? বুঝিস কিন্তু, বুঝছিস? বল আমাকে, তোদেরকে আমি জানি কি দিব, একটা খুঁজতেছি আমি। এগুলো ক্ষারক না? এর মধ্যে এই যে যেগুলা হচ্ছে পানিতে দ্রবীভূত হবে, এর মধ্যে এইটার মধ্যে যারা যারা পানিতে দ্রবীভূত হবে, একটু খেয়াল করিস, পানিতে যারা দ্রবীভূত হবে, এই মামুর বেটারা সব ক্ষার, এই মামুর বেটারা সব ক্ষার। বুঝছিস? বুঝছিস? দেখ, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যামোনিয়াম, দেখ 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 দেখ, সোডিয়াম হাইড্রোক্সাইড,
ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই মামুর বেটাও ক্ষার। যারা পানিতে দ্রবীভূত এরা সবাই ক্ষার। তার মানে কি বলা যাবে? সকল ক্ষারই ক্ষারক। এইটা একটা পড়া হইল, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক কি নয়? ক্ষার নয়। কেন? কারণ কারণ সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না। দ্যাটস ইট, শেষ পড়া। এই থেকে আর কিছু পড়াই লাগবে না। কি এমন কঠিনটা হইল? মানে কি এমন কঠিন বলো আমাকে। বল। ঠিক আছে, এইটা হচ্ছে এমন একটা টপিক, এটা মিস করার কোনো সুযোগ নেই, তার মানে ক্ষারক ক্ষারের যে কনসেপ্ট, এই কনসেপ্টে মিস করিস না। তোরা লিখছিস আমার সাথে? বল, তোরা লিখলে আমি শান্তি পাবো। যারা পানিতে দ্রবীভূত হবে এরা হচ্ছে ক্ষার। তিন্নি, অতল, থ্যাংক ইউ। কোন কোন বোর্ড ইম্পর্টেন্ট? এই বেটা, কোন কোন বোর্ড ইম্পর্টেন্ট এইসব কি পড়ার টাইম আছে? সব ইম্পর্টেন্ট, সব পড়বো। আমার কথা হচ্ছে একটা কিছু বাদ দিব না। বোর্ড টোর্ড দেখার টাইম নেই। অধ্যায়ের সব পড়বি। বোর্ডের যত প্রশ্ন আছে, যে বোর্ডের যত প্রশ্ন, যত ক্যাডেট কলেজে যত প্রশ্ন, সব সলভ করব। কোনো মিস নাই কিন্তু, বুঝিস? কোনো ছাড়াছাড়ি নেই। বইয়ের একটা লাইন ছাড়ার কথা কেউ আমার কাছে বলবো না। ও, তোমার আম্মু 2002 সালে এসএসসি দিছে? ওরে আল্লাহ রে আল্লাহ। ঠিক আছে, ফাইন, আচ্ছা, ওকে, ফাইন, লিখছি। ঠিক আছে ঝুমকা, থ্যাংক ইউ। এইবার খেলা তো শুরু মামা। এটা এইসব এইগুলো কিছু না। আমি এখন তোদেরকে এইটা পড়াবো। অত্যন্ত আনন্দিত একটা টপিক। ওই দুইটা পরে পড়াবো, এটার দিকে পড়াইনি। পিএইচ, চল একটু খেলাধুলা শুরু করি। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, আত্মীয়ের বাড়িতে আসছিস? প্রভা, শুরু কর শোনা। সিয়াম, চল শুরু করি। প্রিয়াঙ্কা, তুই বুঝবি যেটা হাইড্রোক্সাইড আছে সেটাই পানিতে দ্রবীভূত হবে। লাজিনা লিখছিস, থ্যাংক ইউ। তাহলে চল শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই রেডি? একটু মাথাটা ঝাড়া দে, এমন কর, ঝাড়া দিয়া বল রাব্বি জিদনি ইলমা। তারপরে আঙ্গুলগুলারে একটু ফুটা, ঠিক আছে? ফুটাইয়া চোখটাকে একটু এরকম কর, শান্তি শান্তি। ঠিক আছে, এবার পড়ালেখা স্টার্ট কর। কি? এবার আয় পিএইচ। জীবনে একটা জিনিস মনে রাখিস, পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস। তুই খালি এটা মনে রাখ। হাইড্রোজেন আয়নের এইচ প্লাস, হ্যাঁ, এইচ প্লাস মনে রাখ। এইচ প্লাস আয়নের, এইচ প্লাস আয়নের ঋণাত্মক লগারিদমকে, ঋণাত্মক লগারিদম, ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে।
হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। ইংলিশ কিভাবে পড়লে ভালো হয়, এটা তো উত্তর দিবে আমাদের সাইফুল স্যার, এটা উত্তর দিবে সাইফুল স্যার। এটা উত্তর দিবে সাইফুল স্যার। এবার আয়, আমি এটা বলতে পারবো না। হ্যাঁ, এবার দেখ, তাহলে এইচ প্লাস আয়নের ঋণাত্মক লগারিদমকে কি বলে? পিএইচ। তাহলে পিএইচ মানে মাইনাস লগ এইচ প্লাস। এবার একটু খেয়াল কর, মনোযোগ দিয়ে তোদেরকে একটা জিনিস দেখাই। মনে কর এখানে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে পানি আছে। কয় লিটার পানি? 1 লিটার পানি। বিজ্ঞানীরা হিসাব করে দেখছে এই 1 লিটার পানির মধ্যে, খুব খেয়াল করিস, হ্যাঁ খুব খেয়াল করিস, এটা মনে হয় পরেরটাতে আছে, বিশুদ্ধ পানির পিএইচ 7 কেন? এই যে এটা, হ্যাঁ এই 1 লিটার পানি। আচ্ছা, এটা এখন পড়াবো না, এই পিএইচ মানে কত? মাইনাস লগ এইচ প্লাস। লগের কনসেপ্ট কি? লগের কনসেপ্ট হচ্ছে, এই লগের ভিত্তি হচ্ছে 10। এইটা মনে রাখ। সাধারণত পিএইচ এর যে ভ্যালু, এটা 0 থেকে স্টার্ট হয়, 7 হচ্ছে মিডল পোর্শন, আর ম্যাক্সিমাম 14 পর্যন্ত হয়। কেন? এই কেনটা আমি ব্যাখ্যা করতেছি। অলওয়েজ মাথা রাখবি, 7-এর কম যদি হয়, 7-এর কম, এটা হচ্ছে অম্ল। 7-এর কম হলে অম্ল হবে। আর 7-এর যদি বেশি হয়, তাহলে এইটা হচ্ছে ক্ষারক। তাহলে যত এটা 7-এর থেকে বেশির দিকে যাবে, যত এটা 7 থেকে বেশির দিকে যাবে, তাহলে এইটা হচ্ছে ক্ষার। আর যত 7 থেকে কমের দিকে যাবে, এইটা হচ্ছে অম্ল। তাহলে এই হচ্ছে অম্ল, এই হচ্ছে ক্ষারক। আর এই 7 হচ্ছে একটা নিউট্রাল ভ্যালু। 7 নিউট্রাল ভ্যালু। নিরপেক্ষ দ্রবণের পিএইচ 7। সব পিএইচ পিওএইচ সব ডিফারেন্ট, পিএইচ পিওএইচ সব ডিফারেন্ট। তাহলে পিওএইচ একটা আছে, পুইসেন্স অফ ওএইচ, পুইসেন্স। এটাকে অনেকে পাওয়ার বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি পিওএইচ হবে, পুইসেন্স হবে। তো এখন সাধারণত এটা হচ্ছে ঘনমাত্রা বোঝায়। আমি যদি একটু সিম্পলি গুগলে লিখি পিএইচ, তাহলে পিএইচ ইন কেমিস্ট্রি, তাহলে আমি একটা সিম্পল দেখব যে পিএইচ এর যে ইমেজটা, এখানে পিএইচ স্কেলে সব ক্ষেত্রে এখানে আসলে পিএইচ এ, আচ্ছা এখানে, আচ্ছা এটা দেখতেছি, এখানে সম্ভবত পিএইচ মিনিং, ডেফিনেশনেও ওইরকম ভাবে একটু অলে যাই। এই যে এটা পটেনশিয়াল অফ হাইড্রোজেন বলে, আবার পুইসেন্স অফ বলে, যে পটেনশিয়াল অফ হাইড্রোজেন অথবা ঘনমাত্রা বা পাওয়ার অফ হাইড্রোজেন। তোরা এইটাই শিখ, যেহেতু গুগল এটা বলতেছে, ওরা শিখ যে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, পটেনশিয়াল অফ হাইড্রোজেন। তাহলে পিওএইচ কি? পিওএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, দুইটাই। এবং একটা মজার ব্যাপার আছে, অলওয়েজ মাথায় রাখবি, এই যে পিএইচ আর পিওএইচ, এইটার ক্যালকুলেশন যোগ করলে হবে কত জানিস? 14। তাহলে পিএইচ পিওএইচ এটাকে যোগ করলে হবে 14। ক্যালকুলেশন কেন? পরে, অনেক পরে, আমি আস্তে আস্তে আসতেছি। এইবার এখানে একটু করে আসি, হ্যাঁ একটু করে দেখাচ্ছি। বিশুদ্ধ পানির পিএইচ 7 কেন? এটা ওইখানে করি না, এখানে করব। এটা এইখানে করব। মনে কর 1 লিটার বিশুদ্ধ পানি, 1 লিটার বিশুদ্ধ পানি, 1 লিটার বিশুদ্ধ পানিতে সায়েন্টিস্টরা হিসাব করে দেখছে 10⁻⁻7 মোল H প্লাস আয়ন থাকে। খুব সেন্সিটিভ, কারণ পানি কেমনে ভাঙে? পানি ভাঙে হচ্ছে H প্লাস OH মাইনাস। সায়েন্টিস্টরা হিসাব করে দেখছে যে 10⁻⁻7 মোল H প্লাস মানে হচ্ছে এইখানে
এইখানে কতটা হাইড্রোজেন প্লাস থাকে? 6.023 ইন্টু 10⁻16। এতটা হাইড্রোজেন পরমাণু থাকে 1 লিটার বিশুদ্ধ পানিতে। তো তখন ওনারা চিন্তা করলো যে তাহলে এই পানির পিএইচ এর মান কত হবে? -log(h+) তাকায় থাক, মনোযোগ দিয়ে তাকা। এইটা হচ্ছে -log(10⁻⁻7)। এই যে 10⁻⁻7 কত মোল? 10⁻⁻7 মোল। তো 10⁻⁻7। এবার লগের বেস কত? 10। তো লগের অঙ্ক তোরা যারা করছিস, তোরা যদি লগের অঙ্ক না বুঝিস তাহলে ইউটিউবে গিয়া সুন্দর করে লিখবি লগারিদম ফাহাদ স্যার। আমার ভিডিও যদি না দেখিস আর দেখা যদি না বুঝিস, নিজ দায়িত্বে ইন্টারনেট আর মোবাইল ভেঙে ফেলবি। এই যে দেখ, তাহলে এখানে কি আছে? মাইনাস। তাহলে ওই পাওয়ারটা আগে আসবে -7। আমি কিন্তু এখানে লগের বেসিকটা আমি বুঝাচ্ছি না, লগের বেসিক কিন্তু ইউটিউবে আছে, তোরা পড়ছিস। তাইলে এইটা হবে log10⁻10, আর log10⁻10 মানে হচ্ছে 1। তাহলে কেন 1 হয় এগুলো আমি পড়াইছি। এই মাইনাস মাইনাসে এখন হিসাব করে কি হবে? 7। এখান থেকে আসে যে কি এটা হচ্ছে বিশুদ্ধ পানির পিএইচ 7। জার্মান হাইড্রোজেন তিয়াবা মাজরাহিন মাহাজারিন মিম। আরেকটা আছে আইএলস দিবা কেউ। এমএসপি জিম। তুই এটা কিসের মধ্যে কি প্রশ্ন করিস? সুবিধা লাগতেছে না কিন্তু। আইএলস দিবে কি এটা তুই এনে কি খুঁজতে আসছিস? বুঝা আমারে। বাইজিৎ কাজটা করছিস? প্রভা থ্যাংক ইউ সোনা। হ্যাঁ, এদিকে মৃদুল চলে আসছে ক্লাস করতে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তাহলে এটা হচ্ছে 7। তাহলে বিশুদ্ধ পানির হ্যাঁ, বিশুদ্ধ পানির পিএইচ এটা হচ্ছে 7। আশা করি এটা তোমাদের বুঝতে কষ্টর কথা না। এবার এখানে আসি, দেখো 20 ml 0.1 মোলার HNO3 পিএইচ এর মান নির্ণয় করো। এখানে মনে হয় 7টা ভুলে আসছে। হ্যাঁ, 7টা ভুলে আসছে, এখানে 7 হবে না। হ্যাঁ, এখানে একটু হালকা একটু মিস্টেক আছে। পিএইচ এর মান নির্ণয় করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটাকে আমি একটু মুছে দিলাম, পিএইচ এর মান। এবার একটু হা করে তাকাও, এই যে HNO3 এটা কেমনে ভাঙে? HNO3 কেমনে ভাঙে? H+ আর NO3-, তাই না? H+ এবং NO3-। তাহলে এটা 0.1 মোলার। খুব খেয়াল করে, তাহলে এইটা যদি 0.1 মোলার হয় তাহলে ও জলীয় দ্রবণে H+ ছাড়বে 0.1 মোলার। আয়তন বাদ দাও, 0.1 মোলার। এই যে 0.1 মোলার H+ ছাড়লো, তাহলে ওর পিএইচ কত হবে? ওর পিএইচ হচ্ছে -log(h+). ইট মিনস এইটা হচ্ছে -log(0.1). এখন তোমরা আমারে বুঝাও, -log(0.1) হিসাব করলে কত আসবে? 0.1 মানে 10⁻⁻1, বুঝছো? তাহলে এইটা হচ্ছে কি 10, তার মানে -log এইটার বেস 10, এইটার মানে হচ্ছে 10⁻⁻1। তাহলে -1টা আগে আসবে। তাহলে এইটা হচ্ছে -1 log বেস 10 বেস 10, এবং এইটা নিল কত? 1। তাহলে এটার পিএইচ কত? 1। তাহলে এইটার পিএইচ হচ্ছে 1। পিএইচ 1। বল পারবে কিনা? এখন এই যে কনসেপ্ট, এই কনসেপ্টে পিএইচ এর গাণিতিক সমাধানে
এক জায়গায়ও কিন্তু মিস্টেক থাকার কথা না। খুব সোজা। আমাদের সাথে মৃদু স্যার জয়েন করেছে, মৃদু স্যারকে সুস্বাগতম। ওকে, পারফেক্ট। 0.1 কিভাবে হলো? 0.1 এরে এই যে 0.1 মোলার এই যে ঘনমাত্রা দেওয়া আছে, যে এই ঘনমাত্রাটাই তো এইটা, এই যে 0.1 মোলার H+ আয়নের ঘনমাত্রাটাই তো এখানে যাবে। ওয়াল্লাহ, পাইতে পারিসনি মামুর বেটি? খন্দকার আব্দুল মুহিত আইডি থেকে, কারণ এইটা যত ঘনমাত্রা হবে এইটারও ঘনমাত্রা সেম হবে, কারণ এখান থেকেই তো এটা আসবে। 50টা মানুষের মাথা তো 50টাই হবে, আর কান 100টা হওয়ার কথা, তাই না? ওয়াহ, তিন্নি বুঝছিস? থ্যাংক ইউ। বায়োলজিতে লগারিদম? আরে মেহেদি হাসান, আরে 0.1 কোয়েশ্চেনে দেওয়া আছে রে, মফিজউদ্দিন হেবলা কেবলা, এই 0.1 কোয়েশ্চেনে দেওয়া আছে, এখান থেকে আনছি। বোঝে না কিছু, লাউরে বলে লিসু। আশিকা, তোর সব ক্লিয়ার থাকে, বাকিদের ক্লিয়ার থাকে না। এই যে মোমেন রিয়া আইডি থেকে এখন আসলো দেখতে, এতদিন কোথায় ছিল শোনা? বিবেক, রাইফা, পৃথিবীতে অর্ধেক মেয়ের নাম শুনলাম রাফিয়া, তোর নাম হইল রাইফা। এই যে আরেকজনের নাম হচ্ছে মান্যতা। মান্যতা, তুই কি সব মানিস বল? তা আমারে কবে একটা চকলেট খাবি তুই? না সোনালি, ওইখানে নাই, ওই আয়তনের ব্যবহারটা এই মুহূর্তে নাই। ঠিক আছে, নাম একটা মান্যতা। হায় রে, হায় রে মান্যতা রে। এই যে এখন একটা অঙ্ক দেখলে এখন মনে করো মাথাটা যাবে উল্টে। এই যে দেখো, এই যে এটার পিএইচ, এটা কি খুব কঠিন মামুর বেটা? এটা কি কঠিন? জীবনেও কঠিন কিছু না। এত মোলার স্ট্রেস হবে দ্রবণের পিএইচ, এখন মনে করো একটু দেখবে যে তোমাদের মাথাটা ঘুরে গেছে, কারণ H2SO4 জলীয় দ্রবণে কিভাবে বিশ্লেষিত হবে? 2H প্লাস SO4 2-, তাহলে অবশ্যই H+ আয়ন এখানে আছে, কিন্তু এটা তো 2 মোল মামুর বেটা, এটা 1 মোল। হাই হাই রে, জীবনটা তোরা তেজপাতা বানায় ফেলাইস না। দেখ, H2SO4 এর মোলারিটি কত? 2.5 ইন্টু 10⁻⁻² মোলার। এটা সালফিউরিক অ্যাসিডের মোলারিটি, কিন্তু এখানে তো H+ এর আগে 2 আছে। उसके बाद क्या करेगा हम इंटू 10⁻⁻²। आइला जादू। তাহলে इसका मतलब होता है 2.5 5 ইন্টু 10⁻⁻² মানে হচ্ছে 100, 5/100। তো 5/100 মানে হচ্ছে 1/20। তো এইটা হচ্ছে 1/20। এরে বুঝছিস কিনা বল? তার মানে এটা হচ্ছে 0.05। এইটা হচ্ছে খেলার মামুর বেটা। তালি পরে বলো তো দেখি এখন কি হবে রে? এ আশিকা, কি হবে বল? হায় রে আশিকা রে, ভালোবাসা বুঝলি না। তাইলে এটা কি হবে? তাইলে হবে পিএইচ এর ভ্যালু, পিএইচ এর ভ্যালু মাইনাস লগ অফ H+, মাইনাস লগ অফ H+, মাইনাস লগ 0.05। উই মা, এটা হচ্ছে কত? 10। তাইলে আই হায় রে, এই 0.05 দিলে কত আসবে? 1.30। তার মানে এইটার পিএইচ হচ্ছে 1.30। এবং আমি কি বুঝবো এটা 1.30? এটা অবশ্যই আমি বুঝবো এটা একটা স্ট্রং অ্যাসিড। পিএইচ থেকে স্ট্রেংথ বোঝা যায়, অ্যাসিডের স্ট্রেংথ বোঝা যায়। এখন বলো বুঝছো কিনা? হায় রে, তোরা যারা বুঝিস নাই বলতেছিস, তোরা একটু নিজ দায়িত্বে মাথাটা ওয়ালে বাড়ি দে, দিয়ে একটু জিজ্ঞেস কর।
পারি পারি পারি। হাফসা পারবি? মারিয়া হোসেন ডাইরেক্ট ক্যালকুলেটরে মাইনাস লগ 0.05 লেখ। আখিমনি আডি থেকে এমন মাথাটা ঘুরান দিয়ে দে, এমনি দে, তারপরে দেখ আমি কি লিখছি। আর তোদের যাদের কারেন্ট চলে যায়, তোরা কারেন্ট নিয়ে টেনশন করিস না। দেখ এটা তোদের এই যে এটা গুরুত্ব, এই যে দেখ, তোরা একটু বইটার মধ্যে যা, বইটার মধ্যে হেভি ইয়েতে লেখা আছে, এই যে বইয়ের মধ্যে, এই যে খারক খার, হ্যাঁ একটু রিডিং দিস। আমি এতক্ষণ যে বকর বকর করছি সব বকর বকর এখানে লেখা আছে, সব লেখা আছে, এখানে লেখা আছে। গারো অ্যাসিডের ক্ষয়কারী ধর্ম, এই যে পিএইচ এর কনসেপ্ট, তুই দেখিস আমি যা পড়াইছি সব এই জায়গায় আছে লেখা। আমি আরেকটা জিনিস তোদেরকে দিব, সেটা হচ্ছে বলি, এই যে পিএইচ এর গুরুত্ব না, এই যে এইখানে 150% ইম্পর্টেন্ট লেখা রাখ, এটা 100% এমসিকিউতে আসবেই, নো মিস্টেক, নো মিস্টেক, 100% এমসিকিউ, কোনো মিস নেই, কোনো মিস নেই। পাকস্থলীর পিএইচ 1, স্টোমাক 1, মানুষের স্কিনের 4.8 থেকে 5.5 মানে অম্লীয়। মূত্র 6, এটা ফিক্স না, এটা একদম ভুয়া কথা লিখছে, এটা হচ্ছে 6 to 8 হবে। মূত্র ক্ষারীয় হইতে পারে। রক্ত এবং অগ্ন্যাশয় রস, এইটা জীবনেও মিস করা যাবে না, কোনো দিন মিস করা যাবে না, যে মানুষের পাকস্থলী, স্টোমাক, পাকস্থলী, কারণ এইখানে এত বেশি পরিমাণে HCl আছে, এত বেশি পরিমাণে HCl আছে যে এখানে পিএইচ হচ্ছে 1, পিএইচ হচ্ছে 1, কখনো ভুলা যাবে না। তারপর ত্বক, যেটাকে আমি স্কিন বলতেছি, এইটার মিস করার কোনো সুযোগ নাই, 4.8 থেকে 5.5, ডোন্ট মিস। মানুষের যে মূত্র, যেটাকে আমি ইউরিন বলছি, ইউরিন, এটার পিএইচ কত বলতে পারবি? 6 to 8, তুমি যা খাওয়া সেটার উপরে ডিপেন্ড করবে। তাহলে এখানে হালকা করে একটা লিখে রাখো, খাদ্যের ওপর নির্ভরশীল, খাদ্যের ওপর নির্ভরশীল, এটা ঠিক আছে, খাদ্যের উপর নির্ভরশীল ইউরিন। জীবনে কখনো ভোলা যাবে না যে মানুষের রক্ত, এটার ইংরেজি ব্লাড। তোরা কি গেলে পারতি আগে? রক্তের ইংরেজি যে ব্লাড, এটা আগে পারতি না, আমি তোদেরকে শিখালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল একটা ইংরেজি, এই যে ব্লাড। তাহলে এটা কত? 7.36 to 7.45, এটা কি? এটা হচ্ছে ক্ষারীয় মূত্র, রক্ত, হ্যাঁ। এটা কিন্তু কখনো বলা যাবে না অগ্ন্যাশয়, অগ্ন্যাশয় রস, অগ্ন্যাশয় থেকে আবার রস আসে, তাই না? এটার নাম হচ্ছে প্যানক্রিয়েটিক জুস, প্যানক্রিয়েটিক জুস। এইটার পিএইচ এর মাত্রা কত জানো? এটার পিএইচ এর মাত্রা 8.1, তাহলে এইটাও ক্ষারীয় হবে। তাহলে এই জায়গায় আমি কি লিখবো? 1, এইটা হচ্ছে তীব্র অম্লীয়। ইজি না বলো? এই তো, ঠিক আছে। এমডি জুবায়ের রিয়াদ, থ্যাংক ইউ। এই যে আফরিন, জীবনে কোনোদিন এটা শুনছো? ব্লাড মানে যে রক্ত, ইটস ইম্পর্টেন্ট। মাথা নষ্ট, মানে মানে ওয়ার্ড মিনিং, এই ভোকাবুলারি তো তোমাদের জানারই কথা ছিল না, আমি তোমাদেরকে বললাম এটা তো অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা ভোকাবুলারি। ইউ শুড থ্যাংক মি গাইস। সাদমান, তুমি এতক্ষণ পরে আসছো? আরে, তাহলে এটা তোমরা আগে কখনো পারতো না। 7.43 না, এটা 7.36 থেকে হবে, কারণ বইয়ের মধ্যে আরো এটা রেঞ্জ আরো কমে, হ্যাঁ।
এটার রেঞ্জ আরো পরে। ঠিক আছে রাসেল, ওই ম্যাথগুলো ঠিক আছে। তাকো তুই এগুলো পারিস, কেমনে পারিস? 7.43 না 7.36 থেকে হবে, এটাই মাথায় রাখো। তাইলে এই তো তো আজকে এ পর্যন্ত 9:15 কথা বলেছিলাম, কিন্তু এখন 9:02 বাজে। একটু স্লোই গেছি, কিন্তু 2টা স্লাইডে আমি যাই নাই, 2টা স্লাইড আমি পড়াই নাই। এই 2টা স্লাইডকে আমি নেক্সট দিন থেকে স্টার্ট করব। এই যে 2টা, লবণের সাথে ক্ষারের বিক্রিয়া আর ক্ষারের ক্ষয়কারী ধর্ম। কারণ এগুলো হচ্ছে আমি পড়াই দিলে তোমাদের কাছে জিনিসটাকে আমি চাই কি জানো, টিচার সব পড়ায় দেওয়া কি কোনো অ্যাকচুয়াল লেখাপড়ার বৈশিষ্ট্য বলো? না তো। অ্যাকচুয়াল লেখাপড়ার বৈশিষ্ট্য হচ্ছে তুমি পড়বা নিজে, তুমি চেষ্টা করবা, তারপরে না পারলে টিচার হেল্প করবে। বুঝো না এই ব্যাপারটা? তা না হলে তোমরা আসলে মানসিকভাবে পঙ্গু হয়ে যাবা। তোমরা অলওয়েজ নির্ভরতার দিকে তাকায় থাকবা, আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে বাঁচবা। আই ডোন্ট ওয়ান্ট ইউ বিকাম ডিপেন্ডেন্ট। I just want you become independent, self-dependent. You will do it. আছে কি বার সোমবার না, বুধবার দিন এই চ্যাপ্টার একদম তাইরে নাইরে না করে ফেলবো। তোমাদের একটা বাসার কাজ দেই। বাসার কাজ হচ্ছে SW হচ্ছে বাকি যদ্দূর আছে ওইটা নিজে পড়ে একটা ফুল নোট করবা। ফুল নোট কেমন? ফুল নোট করবা। নোট একদম হ্যান্ড নোট, হ্যান্ড নোট করবা। কেমন? পয়েন্ট করা, পয়েন্ট প্লাস শর্ট প্লাস অর্গানাইজড প্লাস গুড লুকিং হ্যান্ড নোট করে জমা দিবা। পারবা কিনা? সুন্দর সবগুলা আমি যদ্দূর করাইছি, এই যে আমি যে অংশটুকু করাইছি এই অংশটুকু শুধু না, আমি যেমনে পড়াই তেমনে না। এই যে আমি যেভাবে শর্ট করে দিছি না, এইরকম শর্ট মারবা। আর তোমাদের 12 নম্বর অধ্যায় বায়োলজি 12 নম্বর অধ্যায়ের সুন্দর একটা প্র্যাকটিস শিট কিন্তু আমি তোমাদেরকে দিছি। প্র্যাকটিস শিট, এই প্র্যাকটিস শিটটা তোমরা একটু কপি করে অথবা প্রিন্ট করে আমার একটু জানাইবা। 12 নম্বর চ্যাপ্টারের প্র্যাকটিস শিট আমি দিছি, একটু প্রিন্ট করবা। 12 নম্বর বায়োলজি 12। তোমরা ওই যে ইটা দেখো, লিঙ্কটা দেখো, ওই যে প্র্যাকটিস শিটের লিঙ্কটা দেখো, সেইখানে বায়োলজি ফোল্ডারে আছে। তোমাদের জন্য আমি যে ফোল্ডারটা বানাইছি, তোমরা গেলে এই ফোল্ডারের লিঙ্ক তোমাদেরকে আমরা দিয়ে রাখছি, কিন্তু এই ফোল্ডারের লিঙ্ক দেওয়া আছে। তুমি যে ড্রাইভে যাবা, তোমার এই যে ড্রাইভের লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে রাখছি, দেখাচ্ছি। এসএসসি 2025, এই যে পিসিবি এসএসসি 2025, এই ড্রাইভটা তোমাদের কাছে শেয়ার করা আছে। এই যে লেকচার ফাইল, এই যে প্র্যাকটিস শিট ফাইল। এই প্র্যাকটিস শিটে গেলে, হ্যাঁ, এই প্র্যাকটিস শিটে গেলে এই যে বায়োলজি, তো এই যে বায়োলজি, সরি এটা মনে আপলোড করা হয়নি। এই যে 10 আছে, এই যে 11 আছে, তো 12 এখানে মনে আপলোড করা লাগবে। তারপরে বায়োলজি গেলা, এই যে কেমিস্ট্রির 11টা দেওয়া আছে, 12টা এখানে অ্যাড করে দিব। 10, 11, 12 3টা অ্যাড করবো এখানে। আর এই যে ফিজিক্স প্র্যাকটিস শিট, ফিজিক্সের প্র্যাকটিস শিটের 1, 12, 11, 2, মানে 11, 12 আছে, 1 আছে, 2 আছে, এগুলা সব প্রিন্ট করার জন্য। এই যে গতি, এই গতির যে প্র্যাকটিস শিট, এই যে প্র্যাকটিস শিট 4 পেজের একটা প্র্যাকটিস শিট। এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, উত্তর সহ দেওয়া আছে এবং হিন্টস সহ দেওয়া আছে। তোমরা এই প্র্যাকটিস শিটগুলা নিজেরা একটু প্র্যাকটিস করে করবা, এবং এটা করলে কোনো বাদ থাকবে না। তো এই প্র্যাকটিস শিটগুলা হইলো তোমাদের সাথে শেয়ার করা আছে। পারবা না তোমরা? বলো। সাদমান, থ্যাংক ইউ। এমএসপি জিম আইডি থেকে তোমার কথাবার্তা একটু অসঙ্গতি মনে হচ্ছে। হ্যাঁ, তোমাকে একটু সাসপেন্ড করলাম। তুমি একটু অফিসে যোগাযোগ করবা, অথবা তোমার বাবা আমার সাথে একটু কথা বলবে। তোমার আইডিটা অন্তত 10 দিন সাসপেন্ড থাকবে। হ্যাঁ, এমএসপি জিম আইডি থেকে।
বুঝো না এই ব্যাপারটা? অসুবিধাজনক মনে হচ্ছে তোমার এই কথাবার্তা, হ্যাঁ? ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।